Dear faculty member, colleagues and students, Assalamu alaikum and very good evening. It's my pleasure to welcome all of you to our today's webinar on interactive oral examinations and the OSPE, which is a very important component during exam. IOE basically আমরা অনেক কিছু দিয়ে যে কোনো টপিকস থেকেই মেবি এ থিওরিটিক্যাল মেবি প্র্যাকটিক্যাল ওয়ান যে কোনো দিয়ে একটা আইওই স্টেশন বা বিভিন্ন স্টেশন বানানো যেতে পারে। সো যেগুলো সাধারণত কেস ডিসকাশন হয়, প্রবলেম বেসড ডিসকাশন হয়, রেডিওলজি, প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, দেন ব্লাড রিপোর্ট, কালচার রিপোর্ট, ইলেকট্রোলাইটস রিপোর্ট, বিভিন্ন অনেক কিছু দিয়ে একটা স্টেশন কনস্ট্রাক্ট করা যেতে পারে। সো এটা যে আমরা যেগুলো করব এগুলো যে পরীক্ষাতে আসবে থাকবে এরকম কথা না, বাট একটা ধারণা নেওয়া যে কোন ধরনের আইওই স্টেশন গুলো হয়ে থাকে বা কি ধরনের ডিসকাশন গুলো হয়ে থাকে। তো আমাদের ডিসকাশনের জন্য আজকের এবং সিম্পলিসিটি করার জন্য হয়তো ক্লাসিক্যাল ফরম্যাটে হবে না, একটু ইলাবোরেটলি যাব বা ওই ফরম্যাটটাই না হয়ে, বাট একটা ফ্লেভার পাবে যে আইওইটা কি ধরনের হয়ে থাকে। So it's a method of assessment of the high cognitive knowledge and the psychomotor skill with the practical and technical skills of the candidates in the postgraduate examination. This is a very important component. It's a station-based assessment where the candidates rotates through a series of stations is focusing on specific skills and aspect of clinical practice and principles. So with these, the station typically covers a range of skills. এমন ভাবে স্টেশনটা তৈরি করা হয় যেমন আমাদের এখানে এটা মেইনলি দেখেন প্রফেসর মাহবুব হোসেন স্যার, উনি বেশ ভেরি এক্সপেরিয়েন্সড এন্ড ভেরি সিনিয়র মোস্ট এবং অনেক দিন ধরে এটা করছেন এবং উনি এমন ভাবে টোটাল স্টেশনগুলো ডিজাইন করেন যে একটা সার্জিক্যাল সব অ্যাসপেক্ট যেন কভার করে সেইভাবেই মানে এইগুলো করা হয়ে থাকে। সো এটা একদিনে বা একটা দুইটা ক্লাসে করা সম্ভব না, তোমরা নিজেরা প্র্যাকটিস করলে বা আমাদের কিছুটা গাইডলাইন দিলে সেইভাবে তোমরা হয়তো নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। সো টুডে ইন দিস সেশন প্রফেসর মাহবুব হোসেন স্যার আছেন এখানে, বাবা বলছি যে উনি এইটা অনেকদিন ধরে ইয়ে করছেন, মডারেট করছেন, এবং কন্ডাক্ট করছেন দ্য সেম টাইম। সো ভেরি হ্যাপি মানে ওনাকে আমাদের webinare pe their vast experience as a teaching and examination. Today's IOE and OSPE station will be moderated by our Dr. Shailaman Shah. They are very efficient and competent. অনেক কষ্ট করে মানে চিন্তা করে এই স্টেশন গুলো তৈরি করেছেন। I hope you will enjoy the session and you will have a very wonderful time with us. আর এটা যেহেতু ইন্টারেক্টিভ একটা সেশন, এখানে আজকে আমাদের কোনো কোডিং সেশন থাকবে না, কারণ কোড আমরা এখানে করছি না, বাট স্টুডেন্ট পার্টিসিপেশন ইজ দ্য কি। এই সেশনটাকে আমরা যদি লাইভলি করতে চাই এবং মোর ইফেক্টিভ করতে চাই এবং মোর লার্নিং প্রসেসে করতে চাই, তাহলে ইয়ার পার্টিসিপেশন and active interaction is very very important. Please participate and actively interact with the moderator and with the teachers. Dear students, please participate actively and enroll your name for the upcoming presentation of the short cases and long cases. এখানে ওই একই কথা যে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই, they are very friendly, just keep an open mind. সবাই আছে তোমাদের শেখানোর জন্য। আমরা কোনো ডিসক্লোজার নেই, বাট যেগুলো ইনফরমেশন দেই ফ্রম দ্য অথেন্টিক টেক্সট বুকস, জার্নালস, গাইডলাইন্স এন্ড দ্য সেমিনার্স থেকে। বাট অ্যাজ ডিসকাশন ক্রনোলজি থাকবে, আমরা স্টেট ওয়ে আইওই তে চলে যাব। আমরা কয়েকটা সেশন এটার উপরে করব। আইওই হয়তো OSPE, another is a practical বা প্রসিডিউর স্টেশন, হয়তো দুইটা টোটাল 2 or 3 সেশনস আমরা হয়তো মানে কন্ডাক্ট করার চেষ্টা করব এই বিফোর জানুয়ারি। দেখা যাক কতটুকু করা যায়। So IOE comment from the faculty member and brief summary and the take home of the day. Please put your question in the chat box where each and every question will be answered. Now, so our first moderator for the IOE is Dr. Ahmad Hassan Labedin, Assistant Surgery. Dr. Hassan, you please come to the screen and moderate your IOE. Dear students,
definitely will participate কারণ এটা পার্টিসিপেশন ছাড়া কিন্তু প্রসিড করা যাবে না ডক্টর হাসান can you hear Yes, me sir. Yes, sir. okay please moderate this poll just a brief introduction and then start please এখানে আমরা যে স্টেশনগুলো করার চেষ্টা করেছি এগুলো মোস্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড স্টেশন এবং আমরা মেইনলি বেসিক প্রিন্সিপালস এর উপরই এই স্টেশনগুলো করার চেষ্টা করেছি আমি মার্গো স্যারকেও একটু ধন্যবাদ জানাতে চাই আমাকে যখন অসপি এবারে এফসিপিএস ফাইনাল পার্টে যখন গিয়েছিলাম স্যার শুরুতে ব্রিফিং এ একটু কলেজ যেগুলোতে আমরা কাজ করছি করার জন্য তো আমরা এভাবে চেষ্টা করছি স্যার আপনার অ্যাডভাইস ডেফিনেটলি আমাদেরকে এনরিচ করবে হয়তো বা পুরোপুরি পারফেক্টলি হয়নি তারপরে চেষ্টা করছি স্যার তো ডিয়ার স্টুডেন্টস আমাদের প্রথম স্টেশন যেটা মিস্টার এক্স 44 years underwent gastrectomy for out of the stomach. Yes. Sir, until the patient is discharged Yes. Correctly from said. the recovery. Yes, it is started from the recovery room and it continues until the patient is discharged from the hospital. এবং এটা আমরা পোস্ট অপারেটিভলি পেশেন্টের আউটকাম কেমন হচ্ছে পেশেন্টের কোনো ডিটোরিয়েশন হচ্ছে কিনা এটা দেখার জন্যই মেইনলি আমরা এটা একটা ওয়ার্নিং সিস্টেম হিসেবে আমাদেরকে গাইড করবে যে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের কোনো ডিটোরিয়েশন হচ্ছে কিনা এজন্যই আমরা চার্টটা ইউজ করি নেক্সট কোশ্চেন স্যার Mention 6 physiological parameter used to calculate score in this chart. বলতে পারবে কি কি প্যারামিটার Respiratory rate, oxygen saturation, systolic blood pressure, pulse rate, level of consciousness, temperature. Yes. Actually চার্টটা ভালো করে দেখলে এখানে সবগুলা প্যারামিটার আছে তো এই 6 প্যারামিটার তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্লাড প্রেশারের মধ্যে আমরা এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার অনলি সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ considered in this chart okay এবং লেভেল অফ কনসাসনেস এর মধ্যে এখানে আমাদের আমরা যেটা জিসিএস স্কোর এখানে কিন্তু সেভাবে নাই এখানে হচ্ছে AVPU that means well alert response to vocal stimuli response to painful stimuli unresponsiveness and confused এই ধরনের কতগুলা প্যারামিটার আছে সেভাবে এটার স্কোরিং সিস্টেমটা করা হয়েছে অন্যান্য যে রেসপিরেটরি রেট অক্সিজেন স্যাচুরেশন ওগুলো তো আমরা আমাদের যে মনিটরে আমরা দেখলেই হচ্ছে ঠিক আছে নেক্সট কোশ্চেন স্যার এখন আমরা যে ডাটাটা দিয়েছিলাম কোশ্চেনের শুরুতে যে ডাটাটা দেওয়া হয়েছিল এই ডাটা অনুযায়ী এই পেশেন্টের এই স্কোর শিটের মানে তার স্কোরটা কত হবে কেউ কি বলতে পারবে স্কোর হবে স্যার 7 টোটাল স্যার পালস রেট স্যার পালস রেট 106 হয়ে গেছে স্যার স্কোর 1 সিস্টোলিক ব্লাড প্রেশার 100 স্যার স্কোর 1 হবে স্যার রেসপিরেটরি রেট স্যার 24 আছে এখানে স্যার স্কোর 2 হবে স্যার অক্সিজেন স্যাচুরেশন স্যার 96% উইথ 2 লিটার পার মিনিট অক্সিজেন আছে সেজন্য এখানে হলো স্কোর 2 as patient is high consciousness level is well alert so the score is 0 and temperature is 38 degree Fahrenheit and there is 0 there is score 1 so total score will be 7 sir এখানে একটু ভুল হয়েছে সিস্টোলিক বিপিটা স্যার 2 হবে হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি পালস রেটটা স্কোর 1 ঠিক আছে
কিন্তু সিস্টোলিক বিপি এটা 100 দিয়ে মানে দিতে এখানে লাগবে কিন্তু স্কোর 2 ছিল। 2 বছর আগে 1 প্লাসের কাজ নাই রেসপিরেটরি তো রেট 24 এটাও স্কোর 2, তাহলে 1 2 2 5 হয়ে গেল। এবং দেখো তো অক্সিজেন দেখো স্যাচুরেশন 96% কিন্তু এমনিতে নরমাল, এটা জিরোই হয়, সবাই কিন্তু খাওয়ালে এই বাচ্চা এমন স্কোর করবে তো শিটের যেটা সবাই এক্সপ্লেনেশন খাওয়ালে বাচ্চা সেখানে দেওয়া আছে গলা গেলে যদি করবে কোনো অ্যাডেড অক্সিজেন যোগ করা হয়, পেশেন্টকে যদি অক্সিজেন সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয়, তখন অ্যাড 2 ইন দ্য স্কোর। সেই অনুযায়ী এখানে আরো 2 যোগ হলো, দ্যাট ইজ 7 হলো। কনসাস লেভেল ওয়েল অ্যালার্ট মানে 0, টেম্পারেচার 38 ডিগ্রি সেন্টিগ্রেড, দিস ইজ অলসো 0, দ্যাট মিনস দ্য টোটাল স্কোর ইজ 7। নেক্সট কোশ্চেন, এই পেশেন্টটাকে যেহেতু স্কোর 7, আমরা এর রিস্ক ক্যাটাগরাইজেশন কিভাবে করব এবং এই পেশেন্টটাকে কোথায় ম্যানেজ করা উচিত? ওকে কি আমরা রিকভারি রুমেই ম্যানেজ করব, নাকি ওয়ার্ডে নিয়ে যাব, নাকি এইচডিইউ তে ম্যানেজ করব, নাকি আইসিইউ তে ম্যানেজ করব? High risk patient. High risk patient, sir. ইয়েস, তো রিস্ক ক্যাটাগরাইজেশনটা কি কেউ বলতে পারবে? কখন আমরা লো রিস্ক বলি, কখন মিডিয়াম রিস্ক বলি, কখন হাই রিস্ক বলি, স্কোর কত হলে কি বলি, বলতে পারবে? স্কোর যখন 1 Sir, থেকে 4 7 তখন or লো more রিস্ক, হয় তখন স্কোর high, যখন রিস্ক তারপর যখন 7 or তারপর more স্যার তখন 5 or রিস্ক হচ্ছে হাই। ওকে স্যার, নেক্সট স্লাইডটা একটু দেখেন। এরপরে স্লাইডটা স্যার, ওকে, চার্টটা একটু দেখাতে হচ্ছে। এটাই আমরা বলছিলাম যে এখানে যদি অ্যাগ্রিগেটেড স্কোরটা যদি 0 থেকে 4 হয়, দ্যাট ইজ লো রিস্ক, দেন এটা ওয়ার্ড বেসড রেসপন্স ইজ সাফিসিয়েন্ট। এবং রেড স্কোর, দ্যাট ইজ স্কোর যদি 3 ইন এনি ইন্ডিভিজুয়াল প্যারামিটার, তখন লো মিডিয়াম রিস্ক, তখন ওয়ার্ডেই থাকবে, কিন্তু আমার রেসপন্সটা আর্জেন্ট ওয়ার্ড বেসড রেসপন্স হবে, অর্থাৎ পেশেন্টের মনিটরিংটা একটু ফ্রিকুয়েন্ট হতে হবে এবং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে এই পেশেন্ট ডিটোরিয়েট করতেও পারে। আর 5 to 6 হলে মিডিয়াম রিস্ক, তখন কি থ্রেশহোল্ড ফর আর্জেন্ট রেসপন্স, আমরা অবশ্যই এই পেশেন্টকে আর্জেন্ট অর ইমার্জেন্সি রেসপন্সের জন্য এইচডিইউ অথবা আইসিইউর বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং অ্যাগ্রিগেটেড স্কোর যদি মোর দ্যান 7 হয়, হাই রিস্ক কেসেস, দেন আমাদের আর্জেন্ট এবং ইমার্জেন্সি রেসপন্সের জন্য পেশেন্টকে আইসিইউ অথবা এইচডিইউ তে শিফটিং করতে হবে। তো এইটার উপর আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই স্টেশনটাতে? স্যার, আমরা হ্যাঁ বলো। ইন্ডিভিজুয়াল প্যারামিটারটা বুঝিনি স্যার। কোনটা? ইন্ডিভিজুয়াল প্যারামিটার যেটা রেড ইন্ডিভিজুয়াল স্কোর। স্কোর 3 ইন এনি ইন্ডিভিজুয়াল প্যারামিটার, দ্যাট মিনস আমার যে চার্টের মধ্যে ওখানে কিন্তু 0 1 2 3 করে প্রত্যেকটা প্যারামিটারে, আমরা যে 6টা প্যারামিটার বলেছি সেখানে Yes, sir. প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু স্কোর মার্ক আছে 0 1 2 3 এরকম করে। যে কোনো একটা প্যারামিটার, সাপোজ রেসপিরেটরি রেট, ওখানে প্যারামিটারটা আমার 3 হয়ে গেল, স্কোরটা 3 হয়ে গেল, তখন ওটা লো মিডিয়াম রিস্ক। তখন টোটাল যাই থাকুক না কেন, এনি ইন্ডিভিজুয়াল প্যারামিটারে যদি স্কোরটা 3 হয়, এটা পালস রেট হতে পারে, রেসপিরেটরি রেট হতে পারে, সিস্টোলিক ব্লাড প্রেশার হতে পারে, যে কোনো জায়গাতে যদি স্কোর 3 হয়ে যায় চার্টের মধ্যে, তখন ওইটাকে আমরা লো মিডিয়াম রিস্কে কনসিডার করব। বোঝা গেল? থ্যাংক ইউ স্যার। ওকে, প্রফেসর মার্গরেশন স্যার, মানে প্লিজ মেক কমেন্ট অন দিস স্টেশন। মানে এই ধরনের তো অনেক চার্ট আমাদের সার্জারিতে আছে, মানে যে কোনো চার্ট দিয়ে তো একটা স্টেশন হতে পারে। Question 1 is answered. Question 1, yeah, this one. এটা দেখেন, তারপরেরটা দেখেন। অ্যান্সারটা কি, 2 এর অ্যান্সারটা দেখুন। হ্যাঁ, এটা আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ছাত্রদের জন্য। এই যে এতে রেসপিরেটরি রেট আছে কেন, এটা কেন আগে আসলো? আমরা তো পালসটা আগে দেখি। রেসপিরেটরি রেটকে সাধারণত ইগনোর করা হয়, দেখা হয় না। হ্যাঁ স্টুডেন্ট প্লিজ। স্যার, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে স্যার রেসপিরেটরি কমপ্লিকেশন সবচেয়ে হাই।
ইনসিডেন্স সবচেয়ে হাই এটা। জি স্যার। আর কেউ অন্য কিছু বলবেন? স্যার মেটাবলিক চেঞ্জ ও রেসপিরেটরি চেঞ্জ হয় তখন স্যার কম্পেনসেশন করার জন্য বা অন্য কিছুর জন্য রেসপিরেটরি চেঞ্জটা আগে হয় এই জন্য স্যার। Anybody else? স্যার রেসপিরেটরিটা আগে ম্যানেজ করতে হবে প্রবলেম। স্যার পোস্ট অপারেটিভ স্যার ফার্স্ট কমপ্লিকেশনই স্যার অ্যাটেলেক্টেসিস মানে রেসপিরেটরি রিলেটেড হয়। Why should we give much importance or more importance to respiration than heart? স্যার পালসটা পেইনের কারণেও বাড়তে পারে, যে কারণে স্যার এটা সবসময় যে শুধু কমপ্লিকেশনকে ইন্ডিকেট করবে। আর অ্যানেস্থেসিয়া রিলেটেড তো স্যার আপার এয়ার অবস্ট্রাকশন থেকে শুরু করে স্যার অনেকগুলো রেসপিরেটরি কমপ্লিকেশন আছে স্যার ইমিডিয়েটলি রিকভারিতে আমি ঠিক জানি না, তবে আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মরে কেন? যে পোস্ট অপারেটিভ ডেথ গুলি হয় তার ম্যাক্সিমাম ডেথ কেন হয়? আমরা এই টিএলএসএ কেন এয়ারওয়েটা আগে দেখি? স্যার রেসপিরেশন কারণ রেসপিরেশনে মিনিটের যদি বেশি স্যার অক্সিজেন ডেফিসিয়েন্সিতে ব্রেইন ড্যামেজটা আগে হয়ে যায় কারণ হ্যাঁ, অ্যানোক্সিয়াতে ব্রেন ভুগলে পরে এটার পরে ঠিক ইয়ে করা যায় না। আমাদের যখন ইয়ে হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখনও কিন্তু একটু সময় পাওয়া যায়, কিন্তু রেসপিরেটরির মধ্যে বন্ধ হয়ে রেসপিরেশন বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক বেশি। এখানে দেখেন দুইটা জিনিসই আছে, প্রথম দুইটাই হচ্ছে অক্সিজেন রিলেটেড। রেসপিরেটরি রেট, রাইট স্যার। হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া যেন না, হাইপোক্সিয়াই বলবে, অ্যানোক্সিয়া তো আসলে হয় না, কিন্তু হাইপোক্সিয়া পেশেন্ট ভুগলে পরে তার অন্যান্যগুলি খুব তাড়াতাড়ি এফেক্ট হয়, ব্রেন খুব বেশি ইয়ে হয়ে যায় সেজন্য। এখন এই যে লাস্টে যেটা বললো যে 7 হলে পরে ইমার্জেন্সি করতে হবে, কি করতে হবে ইমার্জেন্সি? এটা কি কোনো ইন্ডিকেশন মধ্যে আছে যে 7 হইলে পরে আপনি এই জিনিসটা আগে দেখতে হবে? মাস্টার সাহেব কই? জি স্যার, আছে স্যার। 7 হইলে পরে কোনটা ইমার্জেন্সি টিম আসবে, এসে কি করবে তারা? সবকিছু চেক করবে না কোনো স্পেসিফিক পয়েন্ট আছে সেটা চেক করবে? না স্যার, এখানে যেটা পড়ছি আমরা সেটা প্রথমে হলো কি এবিসি এয়ারওয়ে ব্রিদিং এন্ড সার্কুলেশন ম্যানেজমেন্টটাই জোর দেওয়া হয়েছে। প্রথমে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন করার জন্য এমফেসিস দিতে হবে এবং পেশেন্টের ব্রিদিংটা যেন ঠিক থাকে। লুক এট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল। জি, ওইটা প্রথমে, দেন আমরা গ্র্যাজুয়ালি অন্যান্য প্যারামিটারগুলো কারেকশন করব। এবং এটার জন্য পেশেন্টকে আইসিইউ এবং এইচডিইউতে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের ভেন্টিলেশনটাকে ঠিক করার জন্যই, অ্যাড্রেস করার জন্যই আইসিইউ কেয়ারটা প্রয়োজন হয় স্যার। ওকে, কিন্তু ইন্ডিভিজুয়াল যদি যে কোনোটা ইয়ে হবে সেটা কি নিজস্ব তার ওই সিস্টেমের কোনো কিছু ইন্ডিকেট করে সে পালস রেটটা বেশি আছে? ওইটা স্যার এই কারণেই আনা হয়েছে, লো মিডিয়াম রিস্ক যেটা আনা হলো সেটা ওই ইন্ডিভিজুয়াল প্যারামিটার দিলে ওই সিস্টেমটাকে এমফেসিস দিচ্ছে এই কারণে। হ্যাঁ, ওই সিস্টেমের প্যারামিটার যেটা। জি স্যার। কিন্তু ওখানে একটা জিনিস কিন্তু আমি ঠিক ইয়ে করতে বললাম না, সেটা হচ্ছে যে পেশেন্ট খুব রেস্টলেস থাকে অ্যানোক্সিয়া হলে পরে পোস্ট অপারেটিভ পিরিয়ডে। হ্যাঁ, তো এখানে এটা সেই জিনিসটা আসে নাই। আমাদের এইচএন প্রফেসর হওয়ার সময় যে পিএসসি, তখন গোলাম রসুল স্যার একটা প্রশ্ন সবাইকে করছিল যে এরকম একটা পেশেন্ট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আসছে, তাকে সিলেক্ট করা হয়েছে কিন্তু সে খুব রেস্টলেস। তো সবাই সবকিছু বলছে, আমিও বলছি। তারপরে লাস্টে বললাম স্যার অ্যানোক্সিয়া হতে পারে, ওইটা দেখতে হবে। তখন স্যার রাজি হয়েছে, বাকিগুলিতে স্যার রাজি হয়নি। যে এটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে অ্যানোক্সিয়াতে খুব রেস্টলেস থাকে। সেই রেস্টলেসনেসটা যেহেতু কমন পয়েন্ট বলছে বা বলছে, এখানে হয়তো এটা যাই হোক, ওরা তো অনেক পেশেন্ট দেখছে, দেখার পরে এটা ওটা করছে। যেটা আমাদের এখানে এখন আসলে এটা অ্যাপ্লাই করে দেখা দরকার আছে, তাহলে পরে আরো অনেক কিছু বোঝা যাবে। জাস্ট নট লুকিং এট দ্য চার্ট এন্ড মেকিং সামথিং যে আমি একটা স্কোর আর্ট বানিয়ে দিলাম, কিন্তু
আপনি যদি এই প্রত্যেকটা পেশেন্ট ওয়ার্ডে আসার পরে বিশেষ করে আপনার তো বাচ্চা পেশেন্ট বেশি হবে, তাহলে পরে দেখবেন যে এগুলি একটু বেশি কাজ করে এবং এটা ফলো করা যায়, হ্যাঁ এটা হচ্ছে ওই জিনিস, ওইটা হচ্ছে ওই জিনিস, এটা হলে ভালো হবে। মানে এই দুইটা জিনিস আমার কাছে লাগতেছে, এটা কেন আগে দিচ্ছে, এটা হতে পারে যে এর জন্য। আর কিন্তু কি অ্যাকশন নিবে, ইমার্জেন্সি অ্যাকশন নিতে হবে, কি অ্যাকশন, এটা যদি ঠিক স্পেলড আউট থাকতো তাহলে পরে হতো যে হ্যাঁ যেটার স্কোর 3-এর বেশি সেটা দেখো, বা 3 আসছে সেটা দেখো। That should be, system should be addressed first. That is fine. ওকে, আমি করি নাই অবশ্য, আমি জানি না। থ্যাংক ইউ স্যার। তো ওই মানে রিকভারি পিরিয়ড স্যার, তো মানে অক্সিজেন স্যাচুরেশন মানে আপনি যখন স্কেল ইউজ করবেন, ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারপ্রিটেশন ইজ ইম্পর্টেন্ট, রাইট? কারণ এখানেও 3 হতে পারে, আপনার রেসপিরেটরি ওখানে 3ও হতে পারে, আবার ইয়ের ওখানে 3 হতে পারে, আর বেশি করে রাখলে পরে 3-4টার মধ্যে 2-3টার মধ্যে 3 হয়ে যাবে, বুঝছেন? তো সেটাই বড় ইম্পর্টেন্ট। জি জি। প্রফেসর ইব্রাহিম, will you make any comment? জি, আসসালামু আলাইকুম। About this আসসালামু আলাইকুম স্যারকে সালাম, সবাইকে সালাম। আমি একটু পরে জয়েন করেছি, কিন্তু এখানে যেটা যে স্যার যে কোশ্চেন রেজ করেছেন এখানে, why the respiratory rate has come first, এটা আমরা যখন ওয়ার্ডে যাই তখন আমরা কিন্তু লুক করি, আমরা প্রথম দেখি, তার থেকে দেখার সাথে সাথে যখন আমরা আমাদের মনিটরে তো অক্সিজেন দেখাই যায়, কিন্তু রোগীর যখন রেসপিরেটরি প্যাটার্নটা আমরা দেখি, that pattern becomes very much evident. পালস, বিপি এগুলো দেখার আগে বা লেভেল অফ কনসিয়াস দেখার আগে বা টেম্পারেচার দেখার আগে ওই যে প্যাটার্নটা ওটাই কিন্তু আমাদের চোখে বেশি ভেসে ওঠে। নাও এ পেশেন্ট হুইজ হাইপোক্সিক, অবভিয়াসলি তার রেসপিরেটর তার বেশি হবে, কারণ সে চাইবে বেশি বেশি করে অক্সিজেন নেওয়ার জন্য। ন্যাচারালি at respiratory যদি কোনো একটা বেশি পাওয়া যায়, তখন ধরে নিতে হবে যে the patient is in hypoxia. That is why the respiratory rate is brought as the first in this chart. ওকে, যে জিনিসগুলো আছে এগুলো পরে দেখে, কিন্তু প্রথম যে লুকটা আমাদের আছে ওই জন্য রেসপিরেটরটাকে আগে নিয়ে আসছে এখানে। জি জি, থ্যাংক ইউ। সো আমরা নেক্সট স্টেশনে যাই ডিসকাশনের জন্য। নেক্সট স্টেশন ডক্টর হাসান। কোশ্চেন 5টা একটু দেখাবেন স্যার, 5 নম্বর, মানে এখানে কোশ্চেন 5 কোনটা স্যার? এটার আগেরটা স্যার, 5 নম্বর। কোশ্চেন 3 4 5 কোশ্চেন 5 লাস্টেরটাই স্যার। হ্যাঁ ওকে। স্যার কোশ্চেন 1টা একটু দিবেন প্লিজ। কোশ্চেন 1 তো হচ্ছে what is the name of this chart? The name of this chart. National early warning system. Thank you, sir. Okay, station 2. ওকে, এই টিউবটা আমরা অলমোস্ট সবাই আমাদের সার্জিক্যাল ক্যারিয়ারে আমরা এটা ওরিয়েন্টেড। ক্যান ইউ নেম দিস টিউব? Airway tube, sir. I cannot see the tube. Goodell airway tube. There is no background. আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা থাকলে ভালো তো স্যার। একটু কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল। ঠিক আছে, বলেন। না স্যার, ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হচ্ছে এটাকে চেঞ্জ করে ফাইট করে দিতে দেখার জন্য। ওকে, ফল্ট ইজ মাইন। আমি বুড়া মানুষ দেখি না। আচ্ছা স্যার। The name of this tube is Goodell airway tube. Correct. Oropharyngeal airway tube. ওকে, ওরোফেরিঞ্জিয়াল শব্দটা আমাদের বলতে হবে, কারণ এয়ারওয়ে টিউব তো আসলে নেজোফেরিঞ্জিয়াল হতে পারে, ওরোফেরিঞ্জিয়াল হতে পারে, এন্ডোট্রাকিয়াল হতে পারে। তো এই জন্য ওরোফেরিঞ্জিয়াল এয়ারওয়ে টিউব এই নাম এটা মেনশন করতে হবে। What are the parts of it? Mouthpiece flange. Mouthpiece flange, then Wide plug, curved body, blunt tip, and channel. Wide portion, Tip, curved, rigid body, and a bite block. ওকে, আমরা প্রথমে যেটা ফ্ল্যাঞ্জ উইথ কালার কোড, এখানে কালার কোডটা কিন্তু এটা সাইজ ইন্ডিকেট করে। এটা বিভিন্ন সাইজের ওরোফেরিঞ্জিয়াল এয়ারওয়ে টিউব আছে, পেডিয়াট্রিক্স থেকে অ্যাডাল্ট শুরু করে সবারই আছে। তো দিস কালার কোড ইন্ডিকেট দ্য সাইজ, অ্যান্ড গ্রিন কালার ইন্ডিকেট সাইজ
2, that is 100 millimeter. বাইট ব্লক হচ্ছে যেখানে আমাদের টুথটা আমরা পেশেন্টের টুথ যেটা কামড়ে ধরে ওইটাই হচ্ছে বাইট ব্লক। দেন কার্ড বডি, এবং এর টিপটা কিন্তু ডেফিনেটলি ব্লান্ট হতে হবে। ইট উইল নট শার্প, আদারওয়াইজ ইট উইল কজ ইনজুরি টু দ্য ওরাল ক্যাভিটি, অ্যান্ড দেয়ার ইজ এ চ্যানেল উইদিন দ্য বডি অ্যান্ড টিপ। তাহলে এটাই হচ্ছে পার্টস। নেক্সট কোশ্চেন, আমরা একজন পেশেন্টের জন্য কোন সাইজের টিউব ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে টিউব প্রয়োজন সেটা কিভাবে ডিটেক্ট করবো? অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা কিভাবে ডিটেক্ট করা যায়? যেমন গ্রিন কালার আছে, অ্যাঙ্গেল অফ মাউথ পর্যন্ত মেজার করব। কোথা থেকে কোথায়? ট্র্যাগাস থেকে অ্যাঙ্গেল অফ আবার মাউথ। স্যার ট্র্যাগাস থেকে অ্যাঙ্গেল অফ মাউথ। অ্যাঙ্গেল অফ ট্র্যাগাস থেকে অ্যাঙ্গেল অফ মাউথ। অ্যাকচুয়ালি আমি কোথা থেকে পেয়েছি? থেকে অ্যাঙ্গেল অফ মাউথ। আরেকবার বলেন স্যার ইয়ার লোবিউল থেকে অ্যাঙ্গেল অফ মাউথ। এয়ার লোবিউল থেকে অ্যাঙ্গেল অফ মাউথ, কেউ বলছে ট্র্যাগাস থেকে অ্যাঙ্গেল অফ মাউথ। Sir, from angle of mouth to the angle of mandible. Angle of mandible. Okay. Sir, আনসারটা দেখিয়ে দেন। Measuring the distance from the angle of mouth to angle of jaw. Angle of mouth থেকে angle of jaw. Upper jaw and lower jaw যে junctional point ওই অ্যাঙ্গেলটা পর্যন্ত আমরা মেজারমেন্টটা নিব। দেন এই টিউবটা কিভাবে ইনসার্ট করতে হয়? First insert into the mouth upside down, that is concavity upward. When it reaches at the junction between hard and soft plate, then rotate 180 degree and proceed for the rest of the way. আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কেন করলাম? হ্যাঁ, আনসারটা কারেক্ট, কিন্তু আমি এভাবে আপসাইড ডাউন করে কনকেভিটি আপওয়ার্ড করে ইন্ট্রোডিউস করলাম, হার্ড প্যালেট এবং সফট প্যালেটের জাংশনে যাওয়ার পর আবার 180 ডিগ্রি রোটেট করে ফার্দার প্রসিড করলাম। আমি প্রথমেই যদি ওভাবে কনভেক্সিটি আপওয়ার্ড করে দিতাম কি সমস্যা হতো? To prevent oropharyngeal injury. Sir, to ensure rapid and effective intervention. র্যাপিড এন্ড ইফেক্টিভ ইন্টারভেনশন। আচ্ছা, আর কারো কোনো ওপিনিয়ন? আপসাইড ডাউন করার প্রয়োজনটা কি? Sir, so early detection of any airway problem. Sir, tongue fallback কে prevent করার জন্য। tongue fallback হয়ে রাখতে পারে স্যার, এটা সরাসরি দিলে tongue fallback কে prevent করার জন্য। অ্যাকচুয়ালি আমরা যদি এটা কনভেক্সিটিটা আপওয়ার্ড রেখে পুশ করি তাহলে এই টিউব itself will push the tongue over the oropharynx. That will cause airway obstruction. এই কারণে আমরা এটাকে আপসাইড ডাউন করব এবং এটা হার্ড প্যালেট সফট প্যালেটের জাংশনে পৌঁছার পর we will rotate it 180 degree and proceed the rest of the airway to follow the curve of the tongue, posterior 1/3 of the tongue. এই কারণে আমরা কনভেক্সিটি রেখে দেওয়া যাবে না, কারণ যেন এটার টিউবের পুশব্যাকে টাংটা ফলব্যাক না হয় ওভার দ্য এয়ারওয়ে। ওকে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ইটস অ্যাকশন? It causes maintenance of the patency of the airway by prevention of the fallback of the tongue over the epiglottis. Yes, এটা আসলে যেটা কনকেভিটিটা এমন ভাবে তৈরি যেন এটা আমাদের টাঙের কার্ভেচারটাকে ফলো করতে পারে, এবং এটা যখন ওরোফ্যারিংসে ইন্ট্রোডিউস করা হয় it prevents the fallback of the tongue over the epiglottis and keep patency of the airway. Next, এটা ইন্ডিকেশন বলেন তো? We usually use it in the immediate postoperative period, just around reversal of general anesthesia, and other one is a low GCS or comatose patient. Sir, as airway adjunct. এয়ারওয়ে অ্যাডজাঙ্ক্ট হিসেবে, ইয়েস, এটা অনেকগুলা ইন্ডিকেশন আছে। আমরা ট্রমার পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপরে আমাদের পোস্ট অপারেটিভ পিরিয়ডে যখন পেশেন্ট রিকভার্ড ফ্রম অ্যানেস্থেশিয়া, পেশেন্ট অনেক সময় একটু ডিপ থাকে, সেক্ষেত্রে আমরা এয়ারওয়ে টিউবটা দিতে পারি।
যেন টাং ফল ব্যাকটা না হয়, এবং পেশেন্ট যারা লো জিসিএস এর যে পেশেন্ট ওগুলোকেও আমরা দিতে পারি। Okay. Next, sir. Okay, this must have a good tube and এখন একটু অন্য একটা টিউব আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি, দ্যাট ওয়ান। এই টিউবটার নাম কি? স্যার এলএমএ। supraglottic airway. ওকে, supraglottic airway tube. এটা actually laryngeal marks airway tube and this is one of the supraglottic airway tube. Okay, আচ্ছা নেক্সট, এটার পার্টস গুলো কেউ বলতে পারবেন? এই জিনিসটার নাম কি, যেটা কার্সার দেখা, মানে যেখানে কার্সার আমরা আছে? স্যার কাফ, ডোম, এয়ারওয়ে টিউব, তারপর স্যার ইনফ্লেশন লাইন, আরেকটা স্যার এটা পাইলট বেলুন এন্ড ভালভ। ভালভ। ওকে, গুড। এখানে যেটা হচ্ছে কাফ, ডোম, এয়ারওয়ে টিউব এবং 15 মিলিমিটার কানেক্টর থাকে, ইনফ্লেশন লাইন, পাইলট বেলুন, আর ভালভ যেটা এটা হচ্ছে নন রিটার্ন ভালভ, অর্থাৎ এয়ারওয়ে মানে এয়ার শুধু এন্ট্রি হবে, এক্সিট হবে না। হ্যাঁ, নন রিটার্ন ভালভ। সুন্দর বলেছেন, ফ্যান্টাস্টিক। হোয়াট ইজ ইটস প্রিন্সিপাল ইউজ? আমরা এটা কখন ইউজ করি? মেইনলি এই টিউবটা আমরা কখন ইউজ করি? এটা ইউজ কি কেউ কখনো দেখেছেন? ফর এনি কুইক প্রসিডিউর স্যার। কি প্রসিডিউর? Sir, where endotracheal intubation is not successful as a Failed backup airway device. intubation, sir. Failed. Failed. Dr. Mafrua. মার্কটা ইরেজ স্যার করেন। কেন জন্য হয়ে গেছে এটা বুঝতে পারছি না, কেমন করে ইরেজ করব? ওকে, ঠিক আছে, আমরা এই স্টেশনটা করে শেষ করে দিচ্ছি। বলো তাহলে এটা প্রিন্সিপাল ইউজ হচ্ছে, একটা হচ্ছে ফেইল্ড ইনটিউবেশন যখন হয়, আমরা যখন ডিফিকাল্ট ইনটিউবেশন হয় তখন আমরা ব্রিজিং পিরিয়ডটার জন্য আমরা অনেক সময় ইউজ করি। হ্যাঁ, আনসারটা দেখেন স্যার। ওকে, টেম্পোরারি মেইনটেইন অ্যান ওপেন airway and to provide rescue ventilation. Rescue ventilation means আমরা emergency setting এ as a temporary breeze to intubation or rescue device হিসেবে আমরা ইউজ করি, বিশেষ করে যখন আমাদের failed intubation হয় অথবা difficult airway যখন থাকে, তখন আমরা এই LMA বা laryngeal mask airway টা ইউজ করি এবং এটা supraglottic device. Next question sir. এটার অ্যাডভান্টেজ কি? এন্ডোট্রাকিয়াল টিউবের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটার অ্যাডভান্টেজ কি হবে? এলএম এর অ্যাডভান্টেজ কি ওভার দ্য এন্ডোট্রাকিয়াল টিউব? Sir, easy to apply. ওকে, দেন আর কিছু? Sir, also useful in surgical procedure where gastric drainage or decompression is needed. Reduce trauma কম হতে পারে স্যার। ট্রমা কমাবে স্যার, শর্ট প্রসিডিউর গুলোতে ইউজ করা যাবে স্যার, যেখানে ইমার্জেন্সি। ওকে, আর কিছু? ওকে, এখানে নো ট্রাকিয়াল ইনজুরি ডিউরিং টিউব ইনস্টলেশন এন্ড রিমুভাল, যেটা এন্ডোট্রাকিয়াল টিউবের মাধ্যমে হতে পারে। লেস এয়ারওয়ে স্টিমুলেশন, লেস ইনভেশন অফ দ্য এয়ারওয়ে টিস্যু, easy installation and efficient establishment of the airway. So these are the advantages of LMA compared to endotracheal tube. Okay, these are the two devices আমাদের মানে patency of the airway maintain করার জন্য। Professor Ibrahim, will you make any comment on this station? Thank you very much. It is very good session. So ওখানে question number 4 ছিল যে mechanism of insertion of the oral airway. আমি যদি প্রশ্ন করি যে what is the mechanism of insertion of the oral airway in a child, তখন আনসার কি হবে? Any student, please. ওরা কি আমার প্রশ্নটা বুঝতে পারছে? বুঝতে পারার কথা, মানে একটা চাইল্ডের
মানে বুঝতে পেরেছো? স্যার যে প্রথমে কার্ভটাকে স্যার অ্যাডাল্ট ইউজ দিয়েছে। আপওয়ার্ডস, স্যার চাইল্ডে কি কার্ভটাকে এখানে স্যার Sir, ডাউনওয়ার্ডস করে keeping রাখতে the হয়েছে। curve downwards to avoid damage to the palate. 100% correct. কিন্তু কেন? Why to avoid damage to the hard palate? Right. Very good. ভেরি গুড আনসার, ভেরি গুড আনসার। প্রফেসর মার্গভূষণ স্যার মানে কোনো কমেন্ট করবেন এই দুটোতে? কোনটাতে? আমার না। আরেকটা কোশ্চেন ছিল। শিওর প্রফেসর ইব্রাহিম। ওই এলএমএ তে আমার ইয়ে আছে কিছু। কথাটা হচ্ছে যে এটা যদি যারা না এই মাস্ক ইউজ করতে পারবেন না তারা, মানে আপনি যদি এটার পজিশন ঠিক মতো না দেন ইয়ের উপরে, গ্লটিসের উপরে, তাহলে কিন্তু আপনি ওটা এয়ারওয়ে বন্ধ করে দিলেন। এজন্য এটা যারা ইউজ করে তারা করতে পারবে, যে কোনো একজন করতে পারলে দেখা যাবে যে অর্ধেক যায় না বা টাঙের পিছনে ওখানে আটকে আছে। এটা এটা এই একটা ঝামেলা আছে এটাতে, আদারওয়াইজ কিন্তু এটা হ্যান্ডেল করা খুব সোজা। এবং এই সেকেন্ড যে ইন্ডিকেশনটা আপনি দিচ্ছেন যে ফেইলড অ্যানেস্থেসিয়া ইয়ে কি ইন্টিউবেশন, তখন তাকে যে ইয়ে করা, তখন এলএমএ হচ্ছে সবচেয়ে ভালো মানে উইন্ডো টু গেট আউট আউট অফ ডেঞ্জার। এটা খুব ভালো ইয়ে হয়। আর কিছু তো আছে যে কোনো সময় অ্যানেস্থেসিয়া দেয়ই এলএমএ করে, যে ইনজেকশন দিল, দেওয়ার পরে এটা দিয়ে গুলো ইন্টুবেশন করলো না, হয়তো শর্ট পিরিয়ড লাগতেছে, বা বাচ্চা অথবা একেবারেই বুড়া তারা বেশি ইয়ে করতেছে, তাদেরকে ওই এলএমএ দিয়ে এয়ারওয়েটা মেনটেন করা হয়। অবশ্যই এটা ঠিক যে ওই যে আপনি প্রথমে যেটা বলছেন যে পেশেন্ট গুলি যখন ইমার্জেন্সি থেকে আসে তখন কিন্তু ডাক্তার সাহেবরা যদি এটা করে দেয় তাহলে পরে এই গেটস এ বেটার চান্স অফ ইয়ে, যে ওখানে বেশি ঝামেলা হচ্ছে না বা ভিতরে কিছু ঢুকতেছে না। তাহলে সেই ইমার্জেন্সি সেটিং সেটা ভালো। টেম্পোরারি ব্রিজ যেটা করতে সেটা ইম্পর্টেন্ট ইস্যু। সেকেন্ড হচ্ছে রেস্কিউ প্রসিডিউর, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যানেস্থেসিয়াতে তারা ইউজ করে, সেটা আমাদের বেশি দরকার নেই, কেন তখন তারাই করে। আমাদের সার্জনের জন্য এই দুইটা ঝামেলা খুবই ইয়ে, যে আপনি যখন দেখবেন যে আপনার পেশেন্টকে ইন্টিউবেশন প্রবলেম হচ্ছে, তখন আপনি নিজে বলবেন ভাই ঠিক আছে বাদ দেন, আপনি শুধু এটা দিয়ে দেন, আমি ইয়ে করে যাবো, বা আপনি এটা দিয়ে করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাক, আমি আজকে অপারেশন করবো না। সেখানে আপনি কিন্তু হস্তক্ষেপ করেন দরকার লাগে, যে প্লিজ আর ট্রাই করবেন না। কারণ মাঝে মধ্যে এটা একটা ইয়ের মতো হয়ে যায়, যে কেন পারবো না কেন পারবো না, কিন্তু একবার না পারলে দেখো শতবার সেটা এখানে ঠিক না, অ্যাপ্লাই করা যাবে না। রাইট স্যার। হ্যাঁ, তখন আপনি নিজে বিয়ে করবেন যে ঠিক আছে আমি অপারেশন বাদ দিচ্ছি, ইউ জাস্ট মেনটেন ইট অ্যান্ড রিভার্স দ্য পেশেন্ট, কিছু হবে না, এরকম হয় ব্যাস, এটা বললে আপনি ইয়ে করতে পারবেন। আর একটা হচ্ছে এইটার কোনো মেজারমেন্ট ঠিক মানে কেউ সেটা আপনি উল্লেখ করেন নাই যে কোনটা কত বড় হবে বা কি হবে, এটাও কিন্তু এরকম একটা মেজারমেন্ট আছে, ওটা করে রাখতে হবে যে এরকম দিতে হবে, বিভিন্ন সাইজের ঠিক আছে, সেটা বুঝতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। স্যার ইমরান স্যার প্রথম কোশ্চেনটার অ্যানসারটা বুঝতে পারিনি, আরেকবার জি ইব্রাহিম স্যারের প্রথম কোশ্চেনটার অ্যানসারটা বুঝতে পারিনি স্যার, নেটে ডিস্টার্ব ছিল, যদি আমার আরেকবার একটু। প্রথম প্রশ্নটা ছিল যে বাচ্চাদের বেলায় আমি ওরাল এয়ারওয়েটা আমি কিভাবে ঢোকাবো? এটাকে ওই যে কার্ভ এন্ডটাকে উপর দিকে করে ঢুকাবো নাকি উল্টা করে ঢুকাবো? আমার কনভেক্সিটি কোন দিকে থাকবে? ওরাল এয়ারওয়ে যে কনভেক্সিটিটা যেটা আছে, এটা অ্যাডাল্টদের বেলায় আমাদের কনভেক্সিটি থাকে নিচের দিকে, কিন্তু বাচ্চাদের বেলায় আমরা এই কনভেক্সিটি কোন দিকে থাকবে, উপর দিকে না নিচের দিকে, এবং কেন? আমি কি বোঝাতে পেরেছি? আনসারটা যদি বলতেন স্যার একবার, আমি শুনতে পাইনি স্যার। আনসারটা হচ্ছে যদি আমি বাচ্চাদের বেলায় কনভেক্সিটি নিচের দিকে দেই, তাহলে ওর যে শার্প টিপ যেটা আছে দ্যাট ইনজুর দ্য হার্ড প্যালেট, কারণ বাচ্চাদের হার্ড প্যালেট অত্যন্ত নরম থাকে, খুবই নরম থাকে। সো আমি বাচ্চাদের বেলায় যদি ওভাবে ঢোকাতে চাই, এভরি পসিবিলিটি দ্যাট আই এম গোয়িং টু ইনজুর দ্য হার্ড প্যালেট। দ্যাট ইজ ওয়াই বাচ্চাদের বেলায় ওভাবে ঢোকানো যাবে না। বাচ্চাদের বেলায় হার্ট প্যালেট খুব সফট, খুবই সফট, জি খুব সফট থাকে। এখন বোঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আবার আরেকটা কোশ্চেন ছিল এই সংক্রান্ত। What is the importance if someone can tolerate the oral airway? What is its importance? But what it does signify? তার মানে হচ্ছে কেউ যদি একটা ওরাল এয়ারে রাখতে পারে, সে থাকে ওখানে, আমি ওরাল দিলাম রেখে দিয়েছো, এটা কি ইন্ডিকেট করে?
রিফ্লেক্স নাই স্যার, ওরোফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স নাই। Exactly, the patient does not have any gag reflex. That means the patient's GCS is down, and the patient might need a definitive airway. My third question is regarding this. If the oral airway cannot be inserted, what is the alternate for the oral airway? কোন একটা কারণে আমি মুখ দিয়ে ওরাল এয়ার দিতে পারছি না, কিন্তু আমাকে Nasopharyngeal airway, sir. এক্স্যাক্টলি 100% কারেক্ট। খুবই ভালো আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড। ওকে, আমরা নেক্সট স্টেশনে যাই। হাসান। জি স্যার, এই চেকলিস্টটা আমরা সবাই ওরিয়েন্টেড, WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট, এবং এখানে আমরা জানি যে 3টা স্টেপ আছে। তো আমাদের নেক্সট স্টেশনটা হচ্ছে এই চেকলিস্ট নিয়েই। স্যার নেক্সট প্রসিড করি আমরা। A 35-year-old patient developed right-sided hemothorax following blunt chest trauma due to RTA. You are instructed to insert intercostal tube drainage, maintaining WHO surgical safety checklist. First question is, what are the steps of WHO surgical safety checklist? কি কি স্টেপ আছে? Sir, before incision of anesthesia, before skin incision, and before patient leaves the operating room. Yes, 3টা স্টেপস আছে আমরা। সাইন ইন, টাইম আউট। সাইন ইন, টাইম আউট এন্ড সাইন আউট। এটা আগে কিন্তু সাইন ইন, টাইম আউট এবং সাইন আউট হিসেবেই ছিল, কিন্তু রিসেন্ট যেই WHO সেফটি চেকলিস্টে এই সাইন ইন, টাইম আউট এবং সাইন আউট শব্দটা ওরা অ্যাড করেনি। সেখানে ওরা বিফোর ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, বিফোর স্কিন ইনসিশন এন্ড বিফোর পেশেন্ট লিভস দ্য অপারেটিং রুম, এভাবেই আছে। ওকে, নেক্সট কোশ্চেন। অ্যাজ এ সার্জন, ইন হুইচ ফেজেস ইউ হ্যাভ রোল? তোমরা কি 3টা ফেজেই তোমার রোল আছে অ্যাজ এ সার্জন? মানে বা কোন ফেজ? 2 and 3. 2 নাম্বার। 2 and 3. 2 and 3. Yes. Actually, in the first step, the role is for nurse and anesthesiologist. In the second step, nurse, anesthesiologist, and surgeon. And third step ও কিন্তু nurse, anesthesiologist, and surgeon. তাহলে আমাদের সার্জন হিসেবে আমরা স্টেপ 2 and 3 তে আমরা রোল প্লে করব। ওকে, নেক্সট কোশ্চেন স্যার। এখন আমাদেরকে যে অপারেশনটা করতে বলা হয়েছে, আমরা ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ করব ফর হিমোথোরাক্স। এখানে আমরা এই WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট মেইনটেইনের জন্য অ্যাজ এ সার্জন আমার কাজ কি কি? স্টেপ 2 তে আমি কি কি কাজ করব পার্টিকুলারলি এই অপারেশনের জন্য? টিম মেম্বার সবাইকে কনফার্ম করব, ইন্ট্রোডিউস করব। ওকে, আর স্যার হচ্ছে যেটা আছে যে এনি ক্রিটিক্যাল অর আনএক্সপেক্টেড স্টেপ হতে পারে কিনা স্যার, এটা চেক করব। কি আনএক্সপেক্টেড স্টেপ হতে পারে? স্যার এখানে আমরা একটা অ্যান্টিসিপেশন করতে পারি স্যার, ব্লাড লস যেহেতু একটা হিমোথোরাক্স, এটা অ্যান্টিসিপেশন করতে পারি স্যার, ব্লাড লসটা কতটুকু হতে পারে। ইয়েস, এটা একটা আমরা করতে পারি। আর পেশেন্ট আইডেন্টিফিকেশনটা আবার কনফার্ম করব। পেশেন্ট আইডেন্টিফিকেশন, সাইট আইডেন্টিফিকেশন এবং সাইট আইডেন্টিফিকেশন। সাইট আইডেন্টিফিকেশনটা অ্যাকচুয়ালি সাইট মার্কড ইন দ্য স্টেপ 1। যে কোনো অপারেশনে সাইট মার্কড ইন দ্য স্টেপ 1 বাই দ্য নার্স। ওকে, এটা আমরা এটা সার্জন হিসেবে এখন আমাদের রোল না। আমাদের রোল হচ্ছে যেটা, হ্যাঁ, আমরা অ্যান্টিসিপেট করব এটা হচ্ছে ক্রিটিক্যাল ইভেন্টস কি হতে পারে। যেমন আমরা এখানে হিমোথোরাক্স আছে, আমি এটা ট্রায়াঙ্গেল অফ সেফটিতে টিউবটা ইনসার্ট করব। আমার লাং ইনজুরির একটা চান্স আছে, ফার্দার রিফ্র্যাকচার থাকতে পারে, ওখানে আমাদের ডিফিকাল্ট হতে পারে ইন্ট্রোডিউস করার সময়। এই জিনিসগুলো আমাকে আগে থেকেই অ্যান্টিসিপেট করতে হবে। যেহেতু হিমোথোরাক্স, এখানে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ব্লাড লস হতে পারে, এটাও আমাকে মাথায় রাখতে হবে। আর কি কাজ? Another one important thing, কোনো ইমেজ আছে কিনা, ইমেজ ডিসপ্লে করা আছে কিনা, ইমেজ করা থাকে স্যার, ওটা ডিসপ্লে করতে হবে। ইমেজ ডিসপ্লেড অর নট,
তাহলে আমি ওটিতে এটা ইনসার্ট করার আগে আমার ওটিতে ভিউ বক্সে অবশ্যই ইমেজটা দেওয়া থাকতে হবে, এবং এটাও আমাকে সাইট ডিটারমিনেশনে কিন্তু যদিও মার্ক করা আছে তারপরেও রিকনফার্ম করতে আমাকে হেল্প করবে, সাইটটা ডিটারমিনেশন করতে হেল্প করবে। ওকে, দেন আর কি কাজ আছে আমার এই অপারেশনে? টাইম লোকাল কতটুকু অ্যানেস্থেশিয়া লাগবে অ্যালার্জি অপারেশনে? আছে কিনা? অ্যান্টিসিপেট দ্য টাইম। ইয়েস, অ্যান্টিসিপেট দ্য টাইমিং, কত সময় লাগতে পারে এটা আমার যদিও আমরা এটা অনেক সময় লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই দিয়ে দিচ্ছি, সেটা আমাদের তারপরেও আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট কলিগ থাকলে ওটা আমাকে মেনশন করতে হবে যে আমার কত সময় লাগতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা, এটাও আমাকে অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস গিভেন অর নট, সেটাও আমাকে অ্যাজ এ সার্জন এটা আমার দায়িত্ব। এবং স্টেপ 3-তে আমরা কাজ কি, স্টেপ 2-তে আমরা এই কাজগুলোই করবো অ্যাজ এ সার্জন। স্টেপ 3-তে আমার কি কাজ এই পার্টিকুলার অপারেশনে? স্টেপ 3-তে কাজ হচ্ছে স্যার পেশেন্ট রিকভারি, পেশেন্টের কি কনসার্ন ফর রিকভারি, এন্ড আমরা একটা নেক্সট রিপিট ম্যানেজমেন্ট, করে নিব স্যার। নেক্সট ম্যানেজমেন্ট। মানে কি কনসার্ন কি হতে পারে, রিকভারির আমার কি কনসার্ন কি হতে পারে? আমি তো ইন্টারকোস্টাল টিউব দিয়ে দিয়েছি উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি, আমার এরপরে কি কনসার্ন কি থাকতে পারে? এটা যেহেতু স্যার হিমোথোরাক্স পেশেন্ট ছিল ফাংশনিং কিনা দেখতে হবে স্যার, টিউব ফাংশনিং ফাংশনিং কিনা স্যার দেখতে হবে, এটা ফাংশনিং কিনা। তার ডিস্ট্রেস কমেছে কিনা, রেসপিরেটরি ডিস্ট্রেস, পেশেন্ট ডিস্ট্রেস কমছে কিনা, ডিস্ট্রেস কমছে কিনা, ফাংশনিং কিনা, ব্লাডের ভলিউমটা কেমন, আমি দেওয়ার পরে কতটুকু বের হলো এবং এটা কন্টিনিউয়াস কতটুকু বের হচ্ছে। তাহলে আমরা জানি কিছু থোরাকোটমির কিছু ইন্ডিকেশন আছে যে ব্লাড ভলিউম কত হলে অ্যাট এ টাইম, কত হলে আমরা থোরাকোটমির কথা চিন্তা করতে হবে, বা কন্টিনিউয়াস ব্লাড ফ্লোটা কেমন হলে আমাকে থোরাকোটমির কথা চিন্তা করতে হবে। এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। পেশেন্টের রেসপিরেটরি রেট এবং অক্সিজেন স্যাচুরেশন, যেটা আমরা একটু আগে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সিস্টেমে দেখেছি, ওই জিনিসগুলো প্যারামিটারগুলো আমার কিন্তু কনসিডারেশনে আনতে হবে বিফোর লিভিং দ্য অপারেটিং রুম। এবং আরেকটা বিষয় হচ্ছে মানে আমাদের যে ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ সিস্টেমের কেয়ারটা সম্পর্কে আমাকে ওরিয়েন্টেশন করে দিতে হবে, এবং এটা যখন রিকভারি রুমে নিয়ে যাবে তার আগে যে যারা শিফট করবে তাদেরকেও আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় আইসিটি ব্যাগটা চেস্ট লেভেলের উপরে নিয়ে যাচ্ছে কিনা, সেটা এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বা আমাদের ফাংশনিং কিনা সেটা দেখতে হবে। তাহলে এইটাই হচ্ছে অ্যাজ এ সার্জন আমার রোল। টু রেশনাল অফ প্র্যাকটিসিং অ্যাডহেয়ার সার্জিক্যাল সেফটি চেকলিস্ট, এইটা এই যে WHO সেফটি চেকলিস্টের আমাদের রেশনালটা কি, আমরা কেন এটা ফলো করার চেষ্টা করি, লাভটা কি, কি লাভ হবে এটা? Sir, both prevent patients any and mishaps. surgical safety. So Patient prevent any and mishap. হ্যাঁ, So prevent any mishap. মিসহ্যাপ প্রিভেন্ট করবে। ওকে, দেন আর কিছু? enhance communication and teamwork. ওকে, So maintain quality of the surgery. কোয়ালিটি অফ সার্জারি, medical legal safety. মেডিকেল লিগ্যাল সেফটি, ইয়েস। ফাইন। স্যার আনসারটা দিয়ে দেন। তো এখানে অনেকগুলো আছে যে আমরা এটা একটা টুল ইউজ টু ইমপ্রুভ সেফটি অফ দ্য পেশেন্ট আন্ডারগোয়িং সার্জারি বা রিডিউসিং এরর অ্যান্ড অ্যাডভার্স ইভেন্টস, এবং এই চেকলিস্ট ইউজ বাই দ্য সার্জিক্যাল টিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং এতে দেখা গেল যে আমাদের সার্জারির কমপ্লিকেশন এবং ডেথ আপ টু 1/3 পর্যন্ত রিডিউস হয়। And the checklist serves to remind the surgical team important items to be performed before and after the surgical procedure. যেমন আমরা কোনো অ্যাডভার্স ইভেন্টস যেমন গজ অথবা কোনো ইনস্ট্রুমেন্ট, এগুলোর কাউন্ট আমরা দেখতে হবে যে হয়তো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এগুলো ভুলে রেখে আসা হয়েছে কিনা, এই ধরনের মিসঅ্যাপগুলো আমাদেরকে প্রিভেন্ট করবে। And allow professional to receive a broad overview of safety practices, behavior and risk inside a workplace and or department. These are the rationales of practicing surgical safety checklist. That ensures safety environment at the OT, definitely. Okay. Professor Margushan sir, উনি একটু কাজ আছে, এক্সিট করেছেন। স্যার কি আছেন? Professor Ibrahim, will you make any comment on this station? না, this is a good station. আমার মনে হয় যথেষ্ট চমৎকার হয়েছে, এটা সবকিছু অ্যাড্রেস করা হয়েছে, জানতে হবে দেখে। থ্যাংক ইউ। Okay, thank you. So we're going to next station. 65-year-old patient
নিড মেশ ইঙ্গুইনাল হার্নিওপ্লাস্টি, এবং এটা তার চেস্ট এক্সরে। এই এক্সরেতে কি ডিভাইস দেখা যাচ্ছে? Pacemaker. Permanent pacemaker, sir. Permanent pacemaker. Permanent pacemaker. Okay, that is cardiac implantable electronic device or permanent pacemaker. এই ডিভাইসটা আমরা দেখা যাচ্ছে। Okay, what is the problem of using electrosurgical devices? আমরা যেটা ডায়াথার্মি, মনোপোলার ডায়াথার্মি ইউজ করি ডিউরিং হার্নিয়া সার্জারি, যে কোনো সার্জারিতে আমরা ডায়াথার্মিটা এখন কমনলি ইউজ হচ্ছে। এই যে ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইস ইউজ করতে, এই ধরনের যাদের কার্ডিয়াক ইমপ্ল্যান্টেবল ইলেকট্রনিক্স ডিভাইস আছে বা পেসমেকার আছে, তাদের ক্ষেত্রে এই আমাদের ডায়াথার্মি ইউজ করতে কি প্রবলেম হতে পারে? স্যার মনোপোলার ডায়াথার্মিটা স্যার এটার পেসটাকে সেন্স করে ফেলতে পারে। আচ্ছা, তো এই যে মিসম্যাচ, এটাকে আমরা এক শব্দে আমরা যেটা বলি, এক লাইনে বলি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স অফ কার্ডিয়াক ইমপ্ল্যান্টেবল ইলেকট্রনিক ডিভাইস। তার মানে আমার যে ডিভাইসটা আছে, পেসমেকার ডিভাইসটা আছে, ওটার ফাংশনটা কিন্তু ইন্টারফায়ার হবে বাই দ্য ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইস, এবং এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। What are the potential effects of electrosurgical device on cardiac implantable device? মানে ডায়াথার্মি কি কি হার্ম করবে পেসমেকারের উপর? ventricular arrhythmia, আর কি কি সমস্যা হতে পারে? Sir, arrhythmia, defibrillation. Arrhythmia, defibrillation. Anything else? Stop cardiac activity. কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে স্যার। Cardiac arrest. সবগুলোই কিন্তু রিদম রিলেটেড। হ্যাঁ জি স্যার, রিদম রিলেটেড সবগুলোই। হ্যাঁ, ওকে, দেখিয়ে দাও। এখানে যেটা হচ্ছে, পেসমেকারের কাজ হচ্ছে কি একটু পেসটা মেনটেন করা, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনহিবিশন অফ পেসিং হলে ডিউ টু ভেন্ট্রিকুলার ওভার সেন্সিং, যখন আমি ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইসটা ইউজ করব, ভেন্ট্রিকুলার ওভার সেন্সিং হয় বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, তখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনহিবিশন অফ পেসিং, মিসইন্টারপ্রিটেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স অ্যাজ টেকিয়ারিথমিয়া, অর্থাৎ যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা আসছে, তখন পেসমেকার ওটাকে মিসইন্টারপ্রিট করবে অ্যাজ টেকিয়ারিথমিয়া, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট শক দিবে সে বাই দ্য implantable cardiac device. Direct damage of cardiac implantable device malfunction হতে পারে, অথবা রিপ্রোগ্রামিং হয়ে যেতে পারে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স conducted by the lead inducing ventricular fibrillation or atrial fibrillation. আরেকটা হচ্ছে থার্মাল ইনজুরি at lead tissue interface, অর্থাৎ এখানে এটা ওভারহিটিং হতে পারে এবং লিড টিস্যু ইন্টারফেসে থার্মাল ইনজুরি হতে পারে। তো এই প্রবলেমগুলো হতে পারে পেসমেকারের, এই সমস্যাগুলো হতে পারে বাই দ্য ইউজ অফ ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইস। নেক্সট কোশ্চেন। এখন আমরা এই ইফেক্টগুলো যেন না হয়, এটার জন্য, এই হার্মফুল ইফেক্টকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? স্যার কার্ডিয়াক টিমকে থেকে স্যার রিপ্রোগ্রামিং করা যায় স্যার। এছাড়া স্যার ইনঅপারেটিভ কিছু প্রিকশন নেওয়া যায় স্যার, যেমন বাইপোলার বা আল্ট্রাসনিক ডিভাইস ইউজ করা যায়। আর ডিসপারসিভ যে ইলেকট্রোড, ওটা হচ্ছে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল দ্য টুল, মানে যাতে আমরা কারেন্ট পাথওয়েটা ইমপ্ল্যান্টেড ডিভাইস দিয়ে না যাই, সেভাবে পজিশন করতে পারি। আর স্যার কিছু ইয়ে আছে স্যার, যেমন কোয়াগুলেশনের জায়গায় আমরা কাট ইউজ করতে পারি, বা ফালগারেটের জায়গায় আমরা ডেসিকেশন ইউজ করতে পারি, এবং আমরা লোয়েস্ট যে এনার্জি লেভেল 20 to 30 ওয়াট ইউজ করতে পারি। আর ডিফিব্রিলেশন এবং কিছু টেম্পোরারি পেসিং ইকুইপমেন্টও পাওয়া যায় স্যার, ওটা কার্ডিয়াক টিমকে ডেকে স্যার রিপ্রোগ্রামিং করা যাবে। ওকে। During surgery, cardiologist must be present and defibrillator must be available, and use bipolar mode. When use monopolar mode, we should place the plate away from the pacemaker. শর্ট বার্স্টে দিতে হবে। শর্ট বার্স্ট দিতে হবে, ইয়েস। ঠিক আছে, মোটামুটি সবগুলো পয়েন্টই কভার করছে।
তাহলে প্রথম হচ্ছে রিপ্রোগ্রাম করে ফেলতে হয় বাই দ্য কার্ডিওলজি টিম। তাহলে আমাকে আগেই কার্ডিওলজি টিমকে জানা দিতে হবে, এবং যারা পেসমেকারটা যারা প্লেস করছে তারা এসে এটাকে রিপ্রোগ্রামিং করবে। এবং ইন্টারঅপারেটিভ আমার প্রিকশন গুলো তোমরা অলরেডি বলেছো, বাইপোলার অথবা আল্ট্রাসনিক ডিভাইস ইউজ করতে পারি, এবং ডিসপারসিভ ইলেকট্রোডটা আমার অ্যাক্টিভ ইলেকট্রোডের যত ক্লোজ সম্ভব সেটা আমরা করতে পারি। এবং এটা অবশ্যই এমনভাবে প্লেসমেন্ট করতে হবে, উই শুড অ্যাভয়েড দ্য আর্ক, ডোন্ট আর্ক, দ্যাট মিনস আমার অ্যাক্টিভ ইলেকট্রোড, প্যাসিভ ইলেকট্রোড এবং পেসমেকার এটা যেন কোনোভাবেই আর্কের মধ্যে না পড়ে। এবং আমরা লোয়েস্ট এনার্জি ইউজ করব, কাট ওভার কোয়াগুলেশনটা প্রেফার করব, ডেসিকেট ওভার ফালগারেশনটা প্রেফার করব, শর্ট ইন্টারমিটেন্ট বাস্টিং হবে, এবং ওটিতে অবশ্যই ডিফিব্রিলেটর থাকতে হবে, টেম্পোরারি পেসিং ইকুইপমেন্ট অ্যাভেলেবেল থাকতে হবে, এবং পোস্ট অপারেটিভ ইন্টারোগেশন বাই দ্য কার্ডিওলজিস্ট এটা হতে হবে। এইভাবে আমরা কার্ডিয়াক ইমপ্ল্যান্টেবল ডিভাইসটার হার্মফুল ইফেক্ট থেকে সেভ করতে পারি। Thank you. Yes. Thank you very much. Professor Ibrahim, will you make any comment on this station? In fact, this is a very good short answer question. Yeah. এটা অসুবিধা থাকতে পারে, এটা শর্ট আনসার কোশ্চেন হিসেবে আসতে পারে। আর এখানে ওরা তো রেসপন্স ভালো করেছে, অলমোস্ট near 90% correct answer তারা করেছে। Anyway, it's a very good tool to assess their clinical as well as the knowledge part in doing operation with a patient having a pacemaker. আমি কিন্তু বলছি এটা এসএকিউ তে থাকতে পারে, এটা তো হসপিটাল আসতে পারে, দোকানে আসতে পারে। That's right. Okay, thank you. আমরা নেক্সট স্টেশন দেখি। এই স্টেশনে আমরা কিছু ব্লাড প্রোডাক্ট দেখা যাচ্ছে। তুমি কি বলতে পারবে নাম্বার 1 ব্লাডটা কি? নাম্বার 1টা হচ্ছে হোল ফ্রেশ ব্লাড, স্যার 2 নাম্বারটা পিসিবি, 3 নাম্বারটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। Yes. তো নাম্বার 1 হচ্ছে হোল ব্লাড, নাম্বার 2 প্যাকড রেড ব্লাড সেল অথবা রেড সেল কনসেন্ট্রেট, নাম্বার 3 হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ওকে, দেন এটার কম্পোজিশন কি? প্রত্যেকটার কম্পোজিশন কি কি বলতে পারবে? হোল ব্লাডে কি কি থাকে? প্যাকড রেড ব্লাড সেল, বলুন, হোল ব্লাডে কি কি থাকে? Whole blood, red blood cell, plasma, white blood cell, and platelet cell. PCVT is a concentrated red blood cell. Fresh frozen plasma. Fresh frozen plasma, plasma protein, and electrolytes and water cell. Plasma protein আর কি? Sir, clotting coagulation factor clotting factor and albumin. ইলেকট্রোলাইট কেন বললি? ইলেকট্রোলাইট এখানে হবে না। ওকে, স্যার আনসারটা দেখেন। তাহলে হোল ব্লাড হচ্ছে ব্লাড সেলস এবং প্লাজমা কনস্টিটিউয়েন্টস, আর যেটা প্যাকড রেড ব্লাড সেল অথবা রেড সেল কনসেন্ট্রেট, এখানে লিউকো রিডিউসড রেড সেল কনসেন্ট্রেটস, দ্যাট মিনস এখানে হোয়াইট ব্লাড সেল থাকবে না, লিউকো রিডিউসড। এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যেটা, ওখানে নর্মাল প্লাজমা লেভেল অফ স্টেবল ক্লটিং ফ্যাক্টরস, অ্যালবুমিন, ইমিউনোগ্লোবুলিন, ফ্যাক্টর 8, at least 70% of the normal fresh plasma level. Okay. Sir. Yes. আগের স্লাইডটা স্যার একটু দেখাবেন প্লিজ। আগের স্লাইড তো এটাই না স্যার, এটার আগে স্টেশন 4 এ। জি স্যার। কোনটা দেখতে চাচ্ছ বলো তুমি? ওটা তো এই জায়গায় যে 2 নম্বর পয়েন্টটা আছে ক্লোজ, আমার প্লেটটা ক্লোজ থাকবে না এওয়ে থাকবে স্যার টুল থেকে? প্রথম থেকে অ্যাক্টিভ ইলেকট্রোড এবং প্যাসিভ ইলেকট্রোডটা, অ্যাক্টিভ ইলেকট্রোড এবং প্যাসিভ ইলেকট্রোড as close as possible, কিন্তু এটা away from the pacemaker. জি স্যার। এটাই। ওকে ওকে নেক্সট কোশ্চেন স্যার। আমরা কখন কোনটা ইউজ করব? হোল ব্লাড কখন ইউজ করব? প্যাকড রেড সেল কখন ইউজ করব? এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা কখন ইউজ করব? একটা ইন্ডিকেশন। যদি স্যার অ্যাকিউট ব্লাড লস থাকে উইথ হাইপোভোলেমিয়া, তখন আমরা হোল ব্লাড ইউজ করব। আর রেড সেল কনসেন্ট্রেটটা স্যার আমরা সিভিয়ার অ্যানিমিক পেশেন্টে আমরা ইউজ করব। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা স্যার কোয়াগুলোপ্যাথি প্রিভেনশনের জন্য ইউজ করব স্যার।
ইয়েস, তাহলে রেড সেল কনসেন্ট্রেট আমরা ক্রনিক অ্যানিমিয়াতে ইউজ করব, আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের যেটা কোয়াগুলোপ্যাথিতে আমরা ইউজ করব। ওকে ওকে, নেক্সট কোশ্চেন। আমরা জানি এই যে আমাদের যে কম্পোনেন্ট গুলো দেখালাম আমরা, এগুলো বিশেষ করে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্যাকড রেড সেল, এগুলো ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটর থাকে। আমরা যখন একটা ব্লাড রিকুইজিশন দেওয়া হয় ওটা রেফ্রিজারেটর থেকে আনার পরে কতক্ষণের মধ্যে এটা স্টার্ট করতে হবে এবং কতক্ষণের মধ্যে শেষ করতে হবে? স্যার যেটা হোল ব্লাড অথবা রেড সেল কনসেন্ট্রেট, এটা স্যার আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে শুরু করব এবং 4 ঘন্টার মধ্যে শেষ করব। আর যেটা স্যার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা প্লাটিলেট, এটা স্যার আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে শেষ করতে হবে স্যার। আচ্ছা স্যার, আনসারটা দেখান। ওকে, তাহলে হোল ব্লাড অথবা রেড সেল এটা উইদিন 30 মিনিটস অফ রিমুভিং দ্য ব্যাগ ফ্রম দ্য রেফ্রিজারেটর অ্যান্ড ইট শুড বি কমপ্লিটেড উইদিন 4 আওয়ার্স। আমরা যেই আমাদের ব্লাড ব্যাংকের একটা কাগজ দেওয়া হয়, আমরা যখন ক্রস ম্যাচিং করতে যাই তখন কিন্তু ব্লাড ব্যাংকের একটা কাগজ দেওয়া হয়। এই কাগজটা যদি একটু কেউ মনোযোগ দিয়ে পড়ো, এখানে বাংলায় কিন্তু লেখা আছে যে এটা আধা ঘন্টার মধ্যে সঞ্চালন শুরু করতে হবে, 4 ঘন্টার মধ্যে সঞ্চালন শেষ করতে হবে। আধা ঘন্টার মধ্যে শুরু না করলে এই ব্যাগটা ফেলে দিতে হবে, এটা আর ইউজ করা যাবে না। এবং 4 ঘন্টার মধ্যেও যদি শেষ না হয় ইট শুড বি ডিসকার্ডেড। এটা কিন্তু আমাদের এই মানে বাংলায় লেখা আছে। এবং আমাদের কিন্তু একটা ব্লাড ট্রান্সফিউশনের একটা গাইডলাইন আছে, ন্যাশনাল গাইডলাইন আছে কিন্তু ফ্রম ডিজি হেলথ থেকে একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইনে এই জিনিসগুলো পরিষ্কারভাবে লেখা আছে। তাহলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সকালবেলা আর্লি মর্নিং ওটি হবে, আমরা নিয়ে আসছি 2 ঘন্টা পরে ব্লাডটা লাগাচ্ছি, এটা কিন্তু পেশেন্টের জন্য হার্মফুল। এবং অনেক সময় দেখা যায় যে ব্লাড চলছে 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেল, এটাও কিন্তু দেওয়াটা ঠিক না। আর প্লাটিলেট কনসেন্ট্রেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেট, এগুলো আমরা ইমিডিয়েটলি অর অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করতে হবে এবং উইদিন 30 মিনিটস এর মধ্যে উই শুড কমপ্লিট দ্য ট্রান্সফিউশন। Yes, sir. Okay, thank you, Dr. Ahsanul Abidin, for nicely moderating your IOE stations. I think খুবই সুন্দর সুন্দর শর্ট করে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস কভার করা হয়েছে, which is very important for the students for their exam and the teaching as well. Professor Ibrahim, please. না, এখানে কমেন্ট করার কিছু নাই। এত এই সবগুলো ইস্যু এত ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। স্পেশালি এই যে ব্লাড ট্রান্সফিউশন ব্যাপারটা, আমরা ব্যাগে ব্লাড রেখে দিই, যে 2 ঘন্টা 3 ঘন্টা ফেলে রেখে দিই, আবার বলি এটাকে পানিতে গরম করো, একটু গরম করে দাও। এই যে রং ড্রিঙ্কস গুলো আমরা করি, আমার মনে হয় যে আজকে পর থেকে এই রং ড্রিঙ্কস গুলো আমরা আর করবো না। এখান থেকে শেখানোর কিছু আছে, এবং দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। থ্যাংক ইউ। চমৎকার সবকটা ইস্যুই চমৎকারভাবে এখানে আপনি এনেছেন। থ্যাংক ইউ। Thank you, Dr. Hasan. Thank you very much. This is the end of your. Our new moderator, next moderator is Dr. Shaida Banu Shivli. Shivli, please come to the screen and moderate your part, please. This মানে another 2 station আমাদের আছে। একটা হচ্ছে the interpretation of the investigations, দুটো স্টেশনে। So Shaida Banu Shivli, can you hear me? আমাকে কি দেখা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। So next station is yours. Please moderate this station, this one. হ্যাঁ স্যার, চলে আসতেছে স্যার। ও সবই চলে আসছে? জি স্যার। চলে আসলে কি তোমার ইয়ে করা হয়নি? এটা অ্যানিমেশনটা ঠিক হয়নি বোধহয় আর কি। অ্যানিমেশনটা প্রবাবলি এটা হয়নি। হবে চলে আসছে, এখন তুমি সরাসরি করো, কিছু করার নেই। আমার মনে হয় কি ও তো এখন প্রশ্নগুলো অ্যানিমেশন জানে, ও যে স্লাইডে প্রশ্ন দুটো আছে, প্রশ্ন দুটো আগে বলুক, তারপর আচ্ছা, আনসারগুলো দেখাবে। জি স্যার। এভাবে তুই করো যদি আমাদের না পারো। সিনারিও যেটা ছিল স্যার, যে 55 ইয়ার্স একজন লেডি, তার ব্রেস্টে একটা লাম্প, যেটা নোটিস করছেন সে 2 মাস আগে, যেটা ইনক্রিজ করছেন সাইজ। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট? কেউ কি অ্যান্সার করবে স্টুডেন্টরা? বাই ট্রিপল অ্যাসেসমেন্ট। আমরা জানি যে ব্রেস্টের যে কোনো লাম্প আমরা অ্যাসেস করতে হলে আমরা ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে করে থাকি। মানে এটা 3টা নামই বুঝতে পারছি, ট্রিপল 3টা মডালিটি আছে, ক্লিনিক্যাল, ইমেজ এবং প্যাথোলজিক্যাল। এই 3টা কম্পোনেন্ট দিয়ে আমরা তাকে
অ্যাসেস করব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইমেজিং ইজ রিকমেন্ডেড ফর ওয়ার্কিং আপ দিস ব্রেস্ট মাস? কে বলবে? আল্ট্রাসোনোগ্রাফি এন্ড ম্যামোগ্রাফি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, বোথ ইনভেস্টিগেশনটাই আমরা চুজ করব, কেননা এই যেহেতু মানে ইয়াং পেশেন্ট না, তাহলে ডেন্সিটি আমরা accept করতে পারি যেটা লো ডেন্সিটি ব্রেস্ট হবে। এবং আমরা জানি মেমোগ্রাফির কিছু লিমিটেশন আছে, তাহলে কোনো লেশনকে যদি আমরা অ্যাকুরেটলি অ্যাসেস করতে চাই তাহলে আল্ট্রাসাউন্ড এবং মেমোগ্রাফি কোরিলেশন আমাদের প্রয়োজন, দুটো ইমেজই আমার দরকার আছে। কেউ কি বলবেন যে আমরা কোন ইমেজটা? আচ্ছা, পরে যাই স্যার, পরে 3 নম্বর কোশ্চেনে আসি। হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইন দিস ইমেজ? একটা আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস দেওয়া হবে। আচ্ছা, ওকে, মানে এটা অ্যানিমেশন করা হয়নি তো, মানে সামার হয়ে গেছে, আচ্ছা দেখিয়ে স্যার, দিই। আপনি ছবিটা দেখান, আমি একটু জিজ্ঞেস করি স্যার। পুরো বলুক। হ্যাঁ, হ্যাঁ, যদিও রেজাল্টটা দেয়া আছে যে এটা একটা বাইরেড 5 উইথ এক্সিলারি লিফ নোড সাসপিশিয়াস অফ মেটাস্টেসিস। আমরা বাইরেড 5 এ কি দেখতে পাচ্ছি এখানে? স্পেকুলেটেড মার্জিন। স্পাইকুলেটেড মার্জিনে একটা লেশন দেখতে পাচ্ছি। আল্ট্রাসাউন্ড যখন আমরা taller than wider. হ্যাঁ, হোয়াইটার না, আমরা এটাকে বলি হাইপোইকুইক। ঠিক আছে, আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে সাউন্ডের এখানে হাইপোইকুইক একটা লেশন দেখতে পাচ্ছি। কোনো লেশন যখন ব্রেস্টে পাই, সাধারণত আমরা কোন এরিয়াতে আছে, কতটুকু সাইজ, এটার ওরিয়েন্টেশনটা কেমন, টলার নাকি ওয়াইডার, তার সাথে সাথে কোনো লেশন যখন লোকালাইজ করে সেটার ইকোজেনিসিটিটা দেখে। সাধারণত ম্যালিগন্যান্ট লেশন গুলো হাইপোইকুইক হয়ে থাকে। তার সাথে বর্ডারটা কেমন, এটা ইরেগুলার, মাইক্রোলোবুলেটেড আছে কিনা, স্পাইকুলেটেড আছে কিনা, সেই লেশনগুলো সেগুলো দেখা হচ্ছে। আর আমরা সাথে সাথে এক্সিলাও দেখতে পাচ্ছি, ওখানে লিম্ফ নোড দেখানো আছে, কিন্তু লিম্ফ নোড গুলোর যে নর্মাল শেপ যেটা থাকে, আমরা জানি যে কিডনি শেপের, বিন শেপের লিম্ফ নোড থাকবে, সেটা যদি মেটাস্টেসিস সাসপেক্ট করি, সেখানে লস অফ শেপটা হবে। লিম্ফ নোড যেগুলো সেগুলো রাউন্ড আর ওভাল শেপ হয়ে যেতে পারে, তার সাথে হাইলামটা দেখা যাচ্ছে না। এবং আরেকটা ফিচার যেটা যেটা এখানে বোঝা সম্ভব না ছবিটাতে, কর্টিক্যাল থিকেনিং, ওটা মোর দেন 3 মিলিমিটার হয়ে যাবে যদি এটা মেটাস্টেসিস থাকে। স্যার, পরের স্লাইডটা দেন। ওকে, পরটা কি অ্যানিমেশন হয়নি? মেমোগ্রাফি আবার কি? আচ্ছা, মেমোগ্রাফিতে আমরা কি দেখি? এটা তো লেখা হয়ে যাচ্ছে যে প্লিজ ডোন্ট পুট এনি মার্ক। এটা দেখো, তোমার জন্য কিন্তু সবাই ডিস্টার্ব ফিল করছে। ডক্টর ফেরদৌস, শিউলি, তুমি তো এখানে আনসার দিয়ে দিয়েছো। আমি তার আগে ওদেরকে একটা প্রশ্ন করতে পারি? শিওর স্যার। আচ্ছা, এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি ম্যামোগ্রাম, এটা কয়টা ভিউ আছে এবং ভিউগুলো কেন এরকম দুটা ভিউ নেওয়া হয়েছে? ইয়েস, ফাইন, গুড কোশ্চেন। Craniocaudal view, আর একটা হচ্ছে mediolateral oblique view. ভেরি গুড। দুইটা ভিউ কেন নেওয়া হয়েছে? স্যার, একটা আপার আর লোয়ার লিশনগুলোর কন্টেন্ট দেখার জন্য, ইনার এবং আউটার কন্টেন্ট দেখার জন্য স্যার, সাথে এক্সিলা স্যার, এক্সিলাও দেখা যাচ্ছে স্যার, সিসি ভিউতে এমএলও। ওকে, আচ্ছা, এই ফিল্মে এখানে তো লেখা আছে, ফিল্মের ভিতরে রাইট এন্ড লেফট লেখা আছে, তাই না? কিন্তু যদি কোনো কারণে রেডিওলজি ভুল করে রাইট লেফট না লিখতো, তাহলে আমরা কি এই ছবি থেকে বুঝতে পারতাম কোনটা রাইট আর কোনটা লেফট? কেমন করে? স্যার, রাইটে ওরিয়েন্টেশন থাকে, লেফটের দিকে ওরিয়েন্টেড। মানে একটু বুঝিয়ে বলো তো, বুঝলে রাইটটা রাইট মানে? স্যার, আমরা যেমন ইমেজে রাইট লেফট দেখি, আমাদের ফেস টু ফেসে আমাদের অপোজিট হয়। আমরা ও ঠিকই বুঝেছে, তা আমি সবার জন্য বলছি, এই ফিল্মটাকে বাম দিকে এটাকে দেখি আমরা, বাম দিকের ফিল্মটাকে, বাম দিকেটাকে যদি দেখি, তা দেখা যাবে যে ফিল্মের যে পুরো ফিল্মটার ডান দিক জুড়ে ব্রেস্টটা আছে। তার মানে হচ্ছে এটা রাইট, কারণ আমরা যখন ভিডিও ল্যাটারাল ভিউ যখন নেই, তখন ফিল্মটাকে আমরা ব্রেস্টের কন্ট্যাক্টে রাখি, আর যে আমাদের যে প্রোবটা যে আসে, যেখান থেকে এক্সট্রা বিমটা যে আসবে, ওটা আসবে মিডল সাইড থেকে। ন্যাচারালি যখন ফিল্মটার ভিতরে আমি দেখবো, তখন দেখবো যে ব্রেস্টটা রাইট সাইডে থাকবে, আর লেফট ব্রেস্ট থাকবে ফিল্মের লেফট সাইডে। দেখো এখানে তাই আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটা ফিচার, যে
আমরা এটা থেকে রাইট লেফট লেখা না বুঝে থাকলেও আমরা বুঝতে পারি যে হ্যাঁ ফিল্ম এর রাইট সাইডে যদি ব্রেস্ট থাকে তাহলে রাইট ব্রেস্ট, আর লেফট সাইডে থাকে এটা লেফট ব্রেস্ট। এটা কিন্তু বেসিক, এই জন্য আমি কোশ্চেনটা করেছি আর কি। এনিওয়ে লেটস প্রসিড। স্যার এখানে তাহলে আরেকটা কোশ্চেন করতে পারি আমরা, যে দুটো ভিউ যেটা কেন নেওয়া হলো আপনি কোশ্চেন করলেন, এটা আরেকটা অ্যান্সার হতে পারে যখন আমরা অ্যাসিমেট্রি দেখি কোনো ব্রেস্টে, কোন একটা ব্রেস্টে আমরা কোরিলেট করি অন্য ভিউতেও সেই অ্যাসিমেট্রিটা দেখা যাচ্ছে কিনা। যদি না, জি স্যার, যদি এরকম হতে পারে যে কোনো একটা ভিউতে আছে কোনো একটা ভিউতে নেই, সেই অ্যাসিমেট্রিটা কিন্তু অ্যাকসেপ্টেবল গ্ল্যান্ডের টিস্যুর জন্য বা পজিশনিং এর জন্য ওরকম আমার অ্যাসিমেট্রিক ডেন্সিটি আসতে পারে। কিন্তু দুটো লেশনই দুটো ভিউতেই যেহেতু আছে তাহলে এটা প্যাথোলজিক্যালি সিগনিফিকেন্ট, যে এটা তাহলে আর গ্ল্যান্ডুলার মানে পজিশনের ওভার প্রেশারের জন্য ওইটা লেশনটা আসেনি, ওইটা আসলে কোনো একটা ডিজিজ রিপ্রেজেন্ট করছে। ডেফিনেটলি। আর মেমোগ্রাফিতে আমরা 4টা জিনিস দেখে থাকি, কোন স্টুডেন্ট কি বলবে কি কি আমরা কম্পোনেন্ট দেখে থাকি, কি কি জিনিস আমরা খুঁজে বের করার চেষ্টা করি, কি আছে এখানে উত্তরগুলো কিছু কিছু লেখা আছে। লেশন থাকলে লেশনের ডেন্সিটি, বর্ডার লেশন দেখতে পারি, আরটা কি Clustered pleomorphic calcification, architectural distortion, আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রি, submammary fat plane distortion. তাহলে আমরা এই 4টা কম্পোনেন্ট মেইন, যে কোন ডিস্টরশন আছে কিনা বা ক্যালসিফিকেশন আছে কিনা, কারণ ক্যালসিফিকেশন বিনাইন ম্যালিগন্যান্ট দু ধরনের হতে পারে, ডিফিউজ হতে পারে, লোকালাইজ হতে পারে। অ্যাসিমেট্রি যেটা বললাম, অ্যাসিমেট্রি ধরেন আমরা তো দেশে তো আর স্ক্রিনিং প্রোটোকল নেই, হয়তো বা কোনো একটা পেশেন্ট যদি সিরিয়াল প্রতি বছর বা 3 বছর পর পর মেমোগ্রাফি করছেন, তার যদি এরকম চেঞ্জ আসে, ডেভেলপিং কোনো অ্যাসিমেট্রি আসে, সেটাও কিন্তু আমার সাসপিশিয়াস লেশন হিসাবে এক্সপ্রেস হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি, যদিও মেমোগ্রাফি লিম্ফেডেনোপ্যাথির সেন্সিটিভিটি স্পেসিফিটি একটু কম তুলনামূলকভাবে আল্ট্রাসাউন্ড, তবুও আমরা লিম্ফেডেনোপ্যাথি কিন্তু ডিটেক্ট করতে পারছি রাইট সাইডের যেটা ব্রেস্ট, সেখানে লিম্ফনোডটা পুরোপুরি সার্কুলার এবং বেশ হাই ডেন্সিটি দেখা যাচ্ছে। আর যেই লেশনটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি দুটো জায়গাতে আছে, শেপটা মোটামুটি ওভাল রাউন্ড হলেও এটা মার্জিন গুলো কিন্তু একটু ইরেগুলার এবং কিছুটা স্পাইকুলেটেড, সাথে কিছু লোকালাইজ লেশনের আশেপাশেও কিন্তু আমরা কিছু ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। স্যার পরের স্লাইডটা দিতে পারি? মানে এটা ইয়ে হয়নি অ্যানিমেশন। ওকে হবে। আচ্ছা আচ্ছা, আমরা ডায়াগনস্টিক মেমোগ্রাফি কেন অ্যাডভাইস করি এই পেশেন্টটাকে? তো অনেক সময় আমরা দেখি যে কোনো একটা ব্রেস্টে লাম্প ধরতে পারছি, তাহলে আবার কেন মেমোগ্রাফি করতে দিব, এই কোশ্চেনটা অ্যারাইজ করে। আবার অনেক জায়গাতে খুব অদ্ভুত ভাবে যেই ব্রেস্টে ডিজিজ আছে হয়তো সেই ব্রেস্টেরই মেমোগ্রাফি হয়, এরকম কিছু প্রেসক্রিপশন বা পেশেন্টও আমরা পাই। কিন্তু আমাকে অবশ্যই দুপাশেই মেমোগ্রাফি করতে হবে, দুটো ব্রেস্টেরই, এবং ডায়াগনস্টিক মেমোগ্রাফি আমি লাম্প পাওয়ার পরেও আমাকে কিন্তু মেমোগ্রাফিটা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যে লেশনটা পাচ্ছি সেটা আসলে ম্যালিগন্যান্ট লেশন কিনা। আমরা জানি বাইরের কিছু ক্যারেক্টার আছে, সেটার পরে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন আমরা করবো কিনা সেটা অ্যারাইজ করে। তার সাথে সাথে কিছু নন পালপেবল লেশন থাকতে পারে, যেমন ডিসিআইএস এর ক্ষেত্রে অনেক সময় আমাদের ব্রেস্ট লাম্প কিন্তু ধরা যায় না, কিন্তু লাম্প প্রডিউস হওয়ার আগেই সেই ট্রিটমেন্ট কিন্তু আমাদের শুরু করতে হয়। তার সাথে সাথে অন্য অপোজিট যেটা ডিজিজ ব্রেস্ট না, সেটার কি অবস্থা, সেখানে আদৌ কোনো লেশন আছে কিনা সেটা এক্সামিন করা আমাদের খুব জরুরি। আমাদের পরবর্তী কোশ্চেন ছিল হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ মেমোগ্রাফি। সব তো দেখা যাচ্ছে, আমার মনে হয় এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবো আমরা, বিশেষ করে স্পেসিফিক মেমোগ্রাফি নতুন মানে আমাদের জন্য সামনের দিকে হয়তো বা খুব ভালো একটা গাইড হবে, যে ব্রেস্ট কনজারভিং সার্জারির ক্ষেত্রে আমরা স্পেসিমেনটা মার্জিনটা ক্লিয়ার হলো কিনা সেটা আমরা মেমোগ্রাফির মাধ্যমে ডিটেক্ট করতে পারবো যদি আমাদের ফ্রোজেন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল না থাকে। ওকে, নেক্সটটা কি হবে মনে হচ্ছে? নেক্সট ছিল স্যার হচ্ছে লিমিটেশন অফ মেমোগ্রাফি। মেমোগ্রাফিটা কোন আরেকবার একটু বলতেন? ওকে, ক্যান্সার স্ক্রিনিং পারপাজে করা হয়, অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট উইথ ক্লিনিক্যাল সিমটমস মানে ডায়াগনস্টিক পারপাজে করছি আমরা। ইমেজ গাইডেড বায়োপসি, যেটা আমরা স্টেরিওটেকটিক বায়োপসি বলে থাকি, প্রি অপারেটিভ লোকালাইজেশন, থেরাপি মনিটরিং এন্ড ফলো আপ, সাথে স্পেসিফিক মেমোগ্রাফি। ওকে, লিমিটেশনস। লিমিটেশন, এটার ফলস নেগেটিভ এবং ফলস পজিটিভ কিছু ব্যাপার আছে, কেননা কখন হবে এই জিনিসটা, যখন ডেন্স ব্রেস্ট হবে, ইয়াং পেশেন্টের ব্রেস্ট হবে, যেটা আমরা মনিটর করতে পারি যে ফাইব্রোগ্ল্যান্ডুলার টিস্যু কতটুকু এরিয়া জুড়ে ব্রেস্টের আছে সেই হিসাবে। যদি খুব
ডেন্স ব্রেস্ট থাকে সেখানে আমাদের ফলস নেগেটিভ এবং ফলস পজিটিভ হওয়ার চান্স থাকে, সেটা 10 to 20% মতো। তার সাথে কিছু রেডিয়েশন হ্যাজার্ড আছে তুলনামূলক আল্ট্রাস্লো এবং এমআরআই তে যেহেতু নেই, সেই হিসাবে এখানে একটা রেডিয়েশন হ্যাজার্ড আছে যেটা সিটির চেয়ে খুবই কম, কিন্তু তবুও কিছুটা আছে, 0.4 বোধহয় ASM। আর টু ডিফারেন্সিয়েট বিটুইন পোস্ট অপারেটিভ স্কার এবং রিকারেন্স, এটা ডিফারেন্সিয়েটিং টুল হিসাবে মেমোর চাইতে এমআরআই অনেক বেশি সিগনিফিকেন্ট রোল প্লে করে, কারণ এটা একটা মেমোগ্রাফি লিমিটেশন যেটা খুব ভালো ওয়েল ডিফারেন্সিয়েট করতে পারে না স্কার এবং রিকারেন্সের মধ্যে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমার মনে হয় এটা সবাই পারবে, নেক্সট স্টেপ অফ ইনভেস্টিগেশন কি হবে? এটা অবশ্যই ইমেজ গাইডেড কোর কার্ড বায়োপসি। আমরা যেন ইমেজ ছাড়া এটা না করি, আমরা যেন মানে সবাই জানে তবুও যেন আমরা প্র্যাকটিক্যালি এটা না করি, ইমেজ ছাড়া যেন আমরা কোর বায়োপসি কখনোই না করি ব্রেস্ট লাম্প এবং এক্সিলারি লিম্ফ নোডের। স্যার এখানে আমার একটু কথা ছিল, এক্সিলারি লিম্ফ নোডের যে ট্রু কাট বায়োপসি সবসময় করা ফিজিবল তা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা ইমেজ গাইডেড এফএনসি করবো অ্যাটলিস্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। Okay. Thank you, Shirley, for nicely moderating your polling station. Very brilliant. Okay, Professor Ibrahim. This is excellent প্রেজেন্টেশন, কিন্তু এটা অ্যানিমেশন না করার জন্য একটু হয়ে গেছে। তারপরেও আমি মনে করি কোশ্চেনগুলো অত্যন্ত চমৎকার ছিল। তবে আমি কি কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারি? শিওর। আচ্ছা, এই যে আমরা বললাম যে এটা আমরা মাইক্রোক্যালসিফিকেশন দেখি, তাই না? তো কোন ধরনের মাইক্রোক্যালসিফিকেশনটা ইন্ডিকেট করে যে ইয়েস ইট ইজ আ ম্যালিগন্যান্ট লেশন ইজ দেয়ার? মানে কি ধরনের চাইনিজ লেটার Cluster Clustered pleomorphic calcification, VY configuration, aggregated in one part of the breast. Exactly. It is a 5 to 8 in number in clusters. Pleomorphic মানে ভেরিয়েবল শেপ, কোনটা হয়তো চাঁদের মতো, কোনটা হয়তো ত্রিভুজ, কোনটা চতুর্ভুজ, এরকম মানে প্লিওমরফিক হবে। ক্লাস্টার্স থাকবে 5 to 8 in number, এবং এটা চাইনিজ প্যাটার্নে থাকতে পারে বা ওয়াই প্যাটার্নে থাকতে পারে। এটা হলো একটা প্রশ্ন। আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা যে আমরা করি, এটা কখন করি এবং কাদেরকে করি? কাদের কখন শুরু করি? 50 to 70 years এর মধ্যে 2 yearly, স্যার। হাই রিস্ক পেশেন্ট। যদি কোনো একটা ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি থাকে, সেই ফ্যামিলিতে আমি কখন ম্যামোগ্রাম শুরু করব, স্ক্রিনিং শুরু করব? এফেক্টেড পেশেন্টের এজ থেকে 5 ইয়ার্স আর্লি। সেটা কত বছর ইউজুয়ালি? হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড এজ? Anyone? Sir, at the age of 40. 35. কাছাকাছি, the age of 39. Yeah. আচ্ছা, anyway, আচ্ছা, আরেকটা প্রশ্ন যে what is the advantage of core biopsy over FNSC? আমরা তো কোর বায়োপসি করি, এটা এফএনএসি এর উপরে তার সুবিধাটা কি? রিসেপ্টর স্ট্যাটাস দেখা যাবে। শুধু কি এটাই না, আরো কিছু আছে? আরো আছে লিম্ফোভাস্কুলার এক্সটেনশন দেখা যায়, তারপরে নরমাল টিস্যুর সাথে কম্পারিজন করা যায়। এক্স্যাক্টলি, আমার চারটা কথা এখানে বলতেই হবে। এট দ্য টাইপ অফ দ্য টিউমার, গ্রেড অফ দ্য টিউমার, লিম্ফোভাস্কুলার ইনভেশন এবং রিসেপ্টর স্ট্যাটাস, ডায়াগনস্টিক অ্যাকুরেসিও, তাই না? এবং ডেফিনেটলি, হ্যাঁ, অবশ্যই। এই জিনিসগুলো কিন্তু আমরা যখন পরীক্ষার সময় জিজ্ঞাসা করি, তখন ওরা বলতে পারে না, কারণ আটকে যায়, থতমত খেয়ে যায়। আরেকবার বলবেন স্যার, একটা করে। নাম্বার 1, টাইপ অফ দ্য টিউমার, যে কি টাইপের টিউমার এটা, নাম্বার 1। এটা গ্রেড অফ দ্য টিউমার, এটা কোন গ্রেড, এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড নাকি মডারেট ডিফারেন্সিয়েটেড নাকি এটা আছে, এটা লিম্ফোভাস্কুলার ইনভেশন তারা কতটুকু আছে কিনা, তারপর রিসেপ্টর স্ট্যাটাস আছে কিনা, কেমন, এগুলো আমরা দেখি কোর কার্ড বায়োপসি। যেহেতু আমরা কোর অফ টিস্যু নিয়ে আসি, এখন আমি যদি বলি যে একটা বড় একটা লাম্পের থেকে এটা কতটুকু কোর অফ টিস্যু, কতটুকু পর্যন্ত টিস্যু আমরা নিয়ে আসতে পারি, তার লেন্থ কতটুকু হতে পারে ম্যাক্সিমাম, তার ডায়ামিটার তার কতটুকু হতে পারে, এটা কি কারো জানা আছে? আমরা তো গান ইউজ করি না, গান ইউজ করি আমরা ফর কোর কার্ড বায়োপসি। তো এই কোর কার্ড বায়োপসি করতে গেলে কত ওয়েট হিসেবে 30 গ্রাম কি, এটা লেন্থ কত হবে আর উইথ কত হবে, আমি এটা জানতে চাচ্ছি। আমরা গানটা যখন ফায়ার করার পরে কতটুকু টিস্যুর ভিতরে চলে আসে?
আচ্ছা হোক আমি বলে দিচ্ছি, এটা 20 মিলিমিটার ইন লেন্থ আর 0.5 মিলিমিটার ইন ব্রেথ, এতটুকু টিস্যু কিন্তু আমরা পেয়ে যাই একটা লাম্পে থেকে। যদি লাম্পটা যদি বড় হয়, আর ছোট লাম্প হলে তো অত লেন্থ আমরা পাবো না, কিন্তু যদি বড় লাম্প যদি হয় তাহলে ম্যাক্সিমাম ক্যান গেট 20 মিলিমিটার অ্যান্ড লেন্থ, আর উইথ হবে হলো 0.5 মিলিমিটার। এটা কেন জিজ্ঞেস করলাম, যখন আমরা ঘাবড়ে যাই যে অল্প টিস্যু হলো কে, এত বড় টিস্যু হলো কেনা, কম টিস্যু হলো কিনা, তা না। যখন আমরা ইমেজ গাইডেন্স যখন ব্যবসা যখন করি, তখন আমাদের কিন্তু উই ক্যান গেট দ্য রিপ্রেজেন্ট স্যাম্পল অফ টিস্যু. So length and width is not very much important, but the important issue is that you can obtain a solid tissue from that particular lesion. So thank you, Shivli, for conducting a very nice session this time, and thank you, Professor Ajad. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আরেকটা কোশ্চেন আমি মনে হয় ভেবেছি একটু অ্যাড করি। যে যখনই কোর কাট ব্যবসা করছো, তখন টিস্যুটা যে সাইজেরটা প্রফেসর ইব্রাহিম স্যার বললেন, তো এটা নিয়ে যদি তুমি একটা কন্টেইনারে একটা নরমাল সেলের মধ্যে রাখো, এটা কি করে বুঝবে যে এটা ফ্যাট আর টিউমার টিস্যু? স্যার ফ্যাটটা বেশি থাকলে ফ্লুইডে স্যার ভাসবে, ডুবে যাবে স্যার। ওকে, Excellent question. Excellent question. স্যার একটাই প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার ওই যে ম্যামোগ্রামে দুইটা ভিউ কেন নেওয়া হয়, ইব্রাহিম স্যার একটু বলেছিলেন, বুঝতে পারিনি স্যার, এটা আরেকবার। আচ্ছা আমি বলছি, এই যে আমি যদি এই যে ম্যামোগ্রামে আমরা যদি দুটা ভিউ নিই, মূলত বোঝার জন্য যে আমার লেশনটা আসলে কোন কোয়াড্রেন্টে বলাটা আছে, তাই না? তা আমি যদি এই যে ক্র্যানিওকর্ডাল ভিউটা আমি দেখি, ক্র্যানিওকর্ডাল ভিউ মানে হচ্ছে আমার এক্সট্রা প্লেটটা থাকে হলো আমার বেস্ট ঠিক নিচে, আর এক্সট্রা প্রোবটা আসে উপর থেকে এক্সট্রা নিয়ে আসে, তাই না? তাহলে আমার ক্র্যানিওকর্ডাল ভিউতে যখন আমি দেখবো, তখন আমি বুঝতে পারবো এই লেশনটা কি আমার আউটার কোয়াড্রেন্টে আছে নাকি মিডিয়াল কোয়াড্রেন্টে আছে, আউটার নাকি ইনার কোয়াড্রেন্টে আছে, এটা বুঝতে পারবো, তাই না? এখন সন্দেহ আছে ক্র্যানিওকর্ডাল ভিউতে? ক্র্যানিওকর্ডাল মানে হচ্ছে প্লেটটা থাকবে ব্রেস্টের নিচে, আর আমি এক্সট্রা প্রোবটা থাকবে এক্সট্রাটার উপর দিক থেকে। তো যখন আমি নিব এক্সট্রাটা, তখন আমি যে ভিউটা দেখতে পাবো যে এই লেশনটা, যেমন এখানে যে লেশন দেখা যাচ্ছে, এটা কোথায় আছে? এটা হয়তো বা আউটার কোয়াড্রেন্টে আছে, অথবা ইনার কোয়াড্রেন্টে আছে। কেমন? আমি যখন মিডিওল্যাটারাল ভিউ যখন দেখবো বা অবলিক ভিউ যখন দেখবো, তখন বুঝতে পারবো এটা আপার কোয়াড্রেন্টে আছে নাকি লোয়ার কোয়াড্রেন্টে আছে। দুটাকে একসাথে মিলানোর পরে আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এই লাম্পটা আমার কোথায় আছে, এটাকে আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট নাকি আপার অ্যান্ড আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট, নাকি আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট, নাকি লোয়ার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট, নাকি লোয়ার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট। এই যে চারটা কোয়াড্রেন্ট নাকি এটা সেন্টার পার্ট একটা আছে, এই কোন কোয়াড্রেন্ট এক্স্যাক্টলি আছে এটা বোঝার জন্য আমাকে দুটা ভিউ অবশ্যই নিতে হবে। ক্র্যানিওকর্ডাল দিয়ে আমরা বুঝি এটা কি মিডিয়ালি আছে নাকি ল্যাটারালি আছে, আর অবলিক ভিউতে আমরা দেখি এটা আপার পার্টে আছে না লোয়ার পার্টে আছে। এখন বুঝাতে পেরেছি ব্যাপারটা? জি স্যার। আর আরেকটা বিষয় স্যার, মানে যে এক্সট্রাতে রাইট লেফট লেখা না থাকলেও আমরা বুঝতে পারবো, এটা কিভাবে স্যার? এটা হয়েছে কি, এটা হলো আমি যদি লাইভে এসে দেখাতে পারতাম যে প্লেটটা কিভাবে প্লেস করি, তাহলে বুঝাতে খুব সমস্যা হতো, যে আমি ক্লাসরুমে দেখাতে পারি। ফর এক্সাম্পল, আমি কারো রাইট ব্রেস্টে ম্যামোগ্রাম করবো, কেমন? তা লোক সে তো পিঠটা তার পিছন দিকে দেওয়া আছে, তাই না? প্লেটটা যখন আমি প্লেস করবো, যখন প্লেট প্লেস করার পর প্লেটটার লাস্ট এন্ডটা যাতে পিঠ বরাবর লেগে থাকবে, আর তার ব্রেস্টটা সামনে থেকে হ্যাং করে থাকবে, তাই না? তা আমি যখন এক্সট্রা যখন তুলবো, তখন দেখা যাবে যে রাইট ব্রেস্টে যদি আমি প্লেটটা পিছন দিকে দেই, আর এক্সট্রা যদি আমি মিডিয়াল সাইড থেকে দেই, তাহলে ছবিটা কিন্তু আসবে আমার ওই প্লেটের যে একদম ডান দিকে, বাম দিকে কিন্তু আসবে না। কারণ বাম দিকটা তো ফ্রি আছে, প্লেটটা তো বড় প্লেট, তাই না? ওই বড় প্লেটটার ওই পিঠের ওখানে কাছাকাছি লেগে থাকবে, তার পিছনে এসে যাবে না। কারণ ও বৃত্ত দিয়ে দেয়ালে দাঁড়িয়ে আছে, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বা যে যে ওখানে ফ্রেমটা থাকে, ফ্রেমের ওখানে এসে দাঁড়িয়ে থাকে। এই ফ্রেমের পিছনে কিন্তু আর ফিল্মটা আর যাবে না, এক্সপ্রেটারের কিছু অংশ কিন্তু তার সামনে থেকে যাবে। যখন আমি এক্সরে যখন করবো, তখন দেখা যাবে যে রাইট বেসটা আমার ঠিক ফ্রেমের সাথে লেগে আছে, আর সামনেটা আমার ফাঁকা রয়ে গেছে। এটা হয়তো আমি সামনাসামনি একটা কোনো demonstration করতে পারলে, আমি দেখাতে পারলে ভালো হতো। তো আশা করি নেক্সট টাইম দেখাবো আমি। ওকে স্যার ক্রেনিওকর্ডাল ভিউতে স্যার, মানে ক্রেনিওকর্ডাল ভিউতে স্যার ইনার এবং আউটারটা কিভাবে বুঝবো? নিপিল লাইন বরাবর লাইনটার উপরেই থাকলে কি স্যার আউটার আর নিচেটা কি ইনার স্যার? ডক্টর শিউলি, জি স্যার। প্লিজ উপরের আনসার দ্য স্যার কোশ্চেন। ক্র্যানিওকর্ডাল যেটা সিসি ভিউ, মানে ডান দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিটা, তো এখানে উপরের পার্ট যেটা, সেটা হচ্ছে আউটার কোয়াড্রেন্ট ব্রেস্টের উপরের পার্ট যেটা। স্যার কার্সারটা কি ইউজ করা যাবে আজাদ স্যারের? আমি করছি স্যার এখানে যে একটা, করছি দেখাচ্ছি আমি। ওকে হ্যাঁ এই পাশটা হচ্ছে আউটার কোয়াড্রেন্ট,
তাহলে এটা আমার রাইট ব্রেস্টের আউটার কোয়াড্রেন্ট। আর নিচের পার্টটা, নিপেলের নিচের যেটা, এটা হচ্ছে ইনার কোয়াড্রেন্ট। কারণ আমার রে আসছে, আপনি খেয়াল করেন পেশেন্ট সোজা হয়ে দাঁড়ানো, তার মাথার উপর থেকে রে আসছে। তাহলে এভাবে যদি আমরা চিন্তা করি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে পেশেন্টের ডান দিকটা এই সাইড, মানে এটা আউটার পাশ, না স্যার এটা ইনার, হ্যাঁ এটা ইনার পাশ, এটা রাইট সাইড আউটার পার্ট। আবার লেফট সাইডে আরো লেফট ব্রেস্টে যদি যান, তাহলে উপর পার্টটা হবে লেফট ব্রেস্টের আউটার পার্ট, আর এটা আসবে লেফট ব্রেস্টের ইনার পার্টটা। ঠিক আছে? জি ম্যাম। আর মিডিও Right ল্যাটারালটা ম্যাডাম, রাইটে মিডিও ল্যাটারালটা একটু বলেন ম্যাডাম। মিডিও ল্যাটারালের ক্ষেত্রে আমরা দেখছি এখানে এখানে যেমন সিসি ভিউতে যেমন দেখলাম আউটার আর ইনার, আর এমএলএ ক্ষেত্রে দেখবো আমরা উপরে না নিচে, মানে ব্রেস্টের আপার কোয়াড্রেন্টে নাকি লোয়ার কোয়াড্রেন্টে। এখানে খেয়াল করলে আমরা সাধারণত নিপেল থেকে একটা লাইন টানি পেক মেজর মাসল পর্যন্ত। এটা লোয়ার পার্টে যেটা আছে সেটা হচ্ছে আমার লোয়ার কোয়াড্রেন্ট, মানে আমরা লোয়ার কোয়াড্রেন্ট, সেটা আউটারও হতে পারে ইনারও হতে পারে, কিন্তু লোয়ার কোয়াড্রেন্ট। আর এই লাইন থেকে উপরে যারা আছে তার আমার আপার কোয়াড্রেন্ট, তাহলে এটা আপার কোয়াড্রেন্টের আউটারও হতে পারে ইনারও হতে পারে। তাহলে এই ছবিটা দেখে আমরা ফার্স্টে বুঝতে পারলাম এটা লোয়ার কোয়াড্রেন্টে আছে, তাই তো লেশনটা। আর আপনি সিসি ভিউতে দেখে বুঝবেন লোয়ার কোয়াড্রেন্টের ইনার না আউটার। তাহলে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি লোয়ার কোয়াড্রেন্ট এবং ইনার পার্ট, মানে লোয়ার ইনার কোয়াড্রেন্টে আমার লেশনটা আছে। ম্যাম এই অ্যাক্সিলারি লিম্ব নোডটা কি ম্যাম ইনলার্জ লিম্ব নোড? এটা কিন্তু নাকি মেমোতে একটু টাফ, নরমাল লিম্ব নোড? মেমোতে আপনার লিম্ফ নোডকে ক্লাসিফিকেশন করা একটু টাফ, কারণ আপনি এটা ম্যাগনিফাইং হয় ভিউ, কিন্তু এখানে শেপ দেখে বলা হয়, ডেনসিটি দেখে বলা হয় যে হ্যাঁ এটা সাসপিশিয়াস লেশন। কিন্তু খেয়াল করেন যখন আমরা বায়োপসি নিই সেটা কিন্তু মেমো গাইডেড সাধারণত এখানে তো নিচ্ছি না, আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড নিচ্ছি, এবং আল্ট্রার ফাইন্ডিংসটা কিন্তু খুব ভালো করে বলে যে কতটুকু শেপ, সাইজ প্লাস কর্টেক্স এর থিকনিং কেমন, হাইলাম আছে কিনা, নাকি ওটা রিপ্লেস হচ্ছে ফ্যাট দিয়ে, এই সবগুলো ফিচার দেখে ওরা ওদের পক্ষে বলা সম্ভব যেটা ম্যালিগনেন্ট পটেনশিয়ালিটি কতটুকু। তো সেই সাসপিশিয়াস লেশন থেকে কিন্তু তারা এফএনএসি করে থাকেন। আমি বুঝতে পারছি না আল্ট্রাসোনোগ্রামে লস হলো কিনা, কর্টিক্যাল থিকনেস কতটুকু, হ্যাঁ রাউন্ড হচ্ছে কিনা, দিস আর দ্য ফিউ। জি স্যার। তারপরে আরেকটা সম্ভব স্যার ডপলার স্টাডি করে ভাস্কুলারিটি কোন দিক থেকে আসলো লিম্ফ নোডের, যদি হাইলাম থেকে হয়ে থাকে, নর্মালি তো আমাদের হাইলাম থেকে ভেসেলগুলো আসা যাওয়া করে অ্যাপারেন্ট, তাহলে ওইটা তাহলে নর্মাল, কিন্তু যদি সারফেস থেকে ব্লাড ভেসেলগুলো আসে তাহলে ওটা হচ্ছে সাসপিশিয়াস লিম্ফ নোড স্যার। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ফার্স্ট স্লাইডটা দেখাবেন ম্যাম, ফার্স্ট স্লাইডটা প্লিজ। কোনটা? ফার্স্ট স্লাইড স্যার, মানে ফার্স্ট প্রথমটা স্লাইড স্যার, এইটার প্রথম স্লাইড, এটা প্রথম স্লাইড ডেটা। জি জি স্যার। ওকে, স্পেসিমেন ম্যামোগ্রাফি যেটা এটা মানে একটু ডিটেইল যদি বুঝতে পারেন। আচ্ছা কেন হয়, কখন করে? আচ্ছা, স্পেসিমেন যখন আমরা মেমোগ্রাফি বলতে ধরেন আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, এটা তো বুঝতে পারছেন যে আমরা ডিজিজ রিলেশন যেটা আছে তাকে এক্সিশন করব, তার সাথে সারাউন্ডিং একটা ভালো হেলদি টিস্যু সহ এক্সারসাইজ করব। এখন সেটা যতক্ষণ করি আমরা অনেক সময় মার্কারও দিয়ে আসি আমরা অপারেশনের থেরাপির আগে, সেই মার্কার সহ সেই টিস্যুটা সম্পূর্ণটুকু আমার ডিজায়ার টিস্যুটা সম্পূর্ণ এক্সারসাইজ হলো কিনা, তখন ওই রিসেক্টেড পার্টটাকে নিয়ে আমরা মেমোগ্রাফি করব, ব্রেস্ট না কিন্তু, শুধুমাত্র ডিসেক্টেড পোর্শনটা নিয়ে আবার মেমোগ্রাফি করব। করার পরে আগের যে আমি হোল ব্রেস্টের মেমোগ্রাফি করলাম সেটার সাথে অ্যাসেস করতে পারি যে হ্যাঁ আমি যতটুকু টিস্যু ফেলতে চেয়েছিলাম সেগুলো আসলো কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় ক্যালসিফিকেশন থাকে, মাইক্রো ক্যালসিফিকেশন, এবং ওখানেও ডিজিজ কম্পোনেন্ট থাকে, ডিসিআইএস কম্পোনেন্ট থাকে। সেই মাইক্রো ক্যালসিফিকেশন এরিয়াটাকে যদি আমি মার্কিং করে রাখি আমাদের মার্কার দিয়ে, ক্লিপ মার্কার দিয়ে, ধরেন আমি পুরা ব্র্যাকেটের মতো করে লেশনটাকে চারিপাশ থেকে মার্ক করলাম, এরপরে আমি ওইটাকে এক্সিশন করে আবার যদি মেমোগ্রাফির মধ্যে দেখি তাহলে আমি মাইক্রো ক্যালসিফিকেশন সহ ওই মার্ক পুরা ব্র্যাকেট করা এরিয়াটাকে সম্পূর্ণ ফেলতে পারলাম কিনা আমি কিন্তু দুটো কোরিলেট করে অ্যাসেস করতে পারি। আগের মেমোগ্রাফি দেখলাম হ্যাঁ এই জায়গাটুকু আমার ডিজিজ পার্ট ছিল,
পরে আমি এক্সিস্টিং করার পরে স্পেসিমেনটা কিন্তু যখন শুধুমাত্র মেমোগ্রাফি করলাম, হ্যাঁ আমি খেয়াল করলাম যে আমার ডিজিজ পার্টটাই পুরাটুকু এখানে চলে আসছে, কোনো রেসিডুয়াল এরিয়া আমার তাহলে ব্রেস্টের আগে মানে পেশেন্টের ব্রেস্টে রয়ে যায়নি। সম্পূর্ণ টুকু যতটুকু আমি কাটতে চেয়েছি সেটুকুই আমি এক্সারসাইজ করে নিয়ে আসছি, সেটা অ্যাসেস করা সম্ভব মেমোগ্রাফির মাধ্যমে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ শিউলি, তুমি ওই মানে এর সঙ্গে ওই একটা স্পেশাল ম্যামোগ্রামের ছবিটা নেক্সট নেক্সট পরবর্তী স্লাইডে আমি দিয়ে দিব স্যার। তাহলে এটা আমাদের কিন্তু ছবিটা দিলে বাংলাদেশে একটু হয় বা বার্ন ইউনিটে স্যার ঢাকাতে স্পেসিফিক মেমোগ্রাফির মেশিন আছে স্যার। ওকে থ্যাংক ইউ আমরা নেক্সট স্টেশনে যাই, আমাদের লাস্ট স্টেশন, দিস ইজ দ্য লাস্ট স্টেশন স্যার দ্যাট কোরকার মানে প্যাডসের সাইজটা কত বললেন, টিস্যুর সাইজটা কত হবে? স্যার ওখানে স্যার বলা আছে লেন্থ 2 মিলিমিটার আর ব্রেথ 0.5 মিলিমিটার। স্যার আমি কি ঠিক আছি ইব্রাহিম সিদ্দিকী স্যার? 20 মিলিমিটার 20 মিলিমিটার 20 মিলিমিটার আর 5 মিলিমিটার। কিন্তু এটা ডিপেন্ড করবে আমার নিডেলের সাইজের হিসাবে। আমি যদি কোরকারটি যে সাইজের নিডেল ইউজ করি ওটা 14 সাইজ আছে, 16 আছে, 18 আছে। আমরা সাধারণত 14G সাইজ দিয়ে করে থাকি, এইটাই আইডিয়াল, এটা দিয়ে করা উচিত। এটা দিয়ে করলে স্যার যেভাবে মাপটা বললেন সেই পরিমাণ টিস্যু আসবে। ওকে থ্যাংক ইউ শিউলি ফর দ্যাট। কোশ্চেন ছিল হ্যাঁ শিওর। ম্যাডাম, ওই যে স্পেসিফিক ম্যামোগ্রাফিতে যে পজিটিভ আছে কিনা সেটা কি 100% অ্যাকুরেট ইয়ে করে এটা অনেক ডায়াগনোসিস করে? এটা অনেক ফ্যালাসি আছে, প্রত্যেকটা টুলেরই কিছু লিমিটেশন থাকতে পারে, কিন্তু এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে একটা ছবি সহ দেখাবো, তাহলে মনে হয় আপনি আরো ক্লিয়ার হবেন। আর সাথে রেফারেন্স গুলো রাখবো কোনটাতে কতটুকু লিমিটেশন বা ফলস হতে পারে। আমি একটু অ্যাড করব। শিওর স্যার ইব্রাহিম। আচ্ছা, স্পেসিমেন ম্যামোগ্রাফি ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ ব্রেস্ট কনজারভিং সার্জারি। আমাদের দেশে হয়তো সব জায়গাতে হয় না, কিন্তু যেখানে আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করবো, যেটা প্রফেসর ডক্টর শিবিজ বললেন যে আমরা মার্কার দিয়ে আসি অথবা একটা মাইক্রো ক্লাসিফিকেশন যদি থাকে ওখানে, আমরা ওই পুরো টিস্যুটাকে তুলে নিয়ে ওইটাকে আমরা এক্সরে করি। এক্সরে করে দেখি যে আমার যে মার্কার ছিল এবং সাথে যে ক্যালসিফিকেশন যে ছিল অথবা যে লেশন নাম্বার ছিল সেই লেশন সহ পুরো স্পেসটা আমি আনতে পেরেছি কিনা। সো ইট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ দি ব্রেস্ট কনজারভিং সার্জারি। আমরা যদি কখনো ব্রেস্ট কনজারভিং সার্জারির কথা চিন্তা করি, আমাদের কতগুলো কথা আমাদের মনে রাখতে হবে। যে প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি ব্রেস্ট কনজারভিং সার্জারি করি এবং আমি যদি প্ল্যান করি তাকে আমি এনএসসিটি দিব, অবশ্যই তাকে একটা মার্কার দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাকে লোকাল রেডিওথেরাপি দেওয়ার ফ্যাসিলিটিস থাকতে হবে। নাম্বার 3, আমি যখন এক্সট্রাকশন যখন করব তখন আমাকে স্পেসিফিক ম্যামোগ্রাফি এবং ফ্রোজেন সেকশন বায়োপসি করার ফ্যাসিলিটি থাকতে হবে। এন্ড লাস্ট পয়েন্ট হচ্ছে যে ওকে অপারেশন করার পরে আমাকে ওখানে ক্লিপ দিয়ে আসতে হবে, যে চারপাশে ক্লিপগুলো দিয়ে আসতে হবে, যাতে করে যদি আমার রুটিন প্যারাফিন সেকশনে আবার দেখা যায় ওটা পজিটিভ আসে, আই ক্যান গো ফর ক্যাপিটাল শেভিং। এন্ড লাস্টলি, দিস পেশেন্ট নিডস রেডিওথেরাপি সাবসিকুয়েন্টলি। এই কথাগুলো আমাদের কিন্তু পার্ট এন্ড পার্সেল অফ ব্রেস্ট কনজারভিং সার্জারি। সো স্পেসিফিক ম্যামোগ্রাফি ইজ পার্ট এন্ড পার্সেল অফ দিস ব্রেস্ট কনজারভিং সার্জারি। এটা ছাড়া কিন্তু আমরা কমপ্লিট হবে না, আমাদের সাইকেলটা কমপ্লিট হবে না। আমরা করি আমাদের লিমিটেশন ভিতরে অনেক কিছু করি আমরা, কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করি তাহলে স্পেসিফিক ম্যামোগ্রাফির কথা অবশ্যই বলতে হবে। ওভাবেই করা হয়, ডক্টর শিব যেটা বললেন সেটাই করা হয়। ওই স্পেসিমেনটাকে নিয়ে ওটাকেই একটা এক্সরে করা হয়, ওটা দেখা হয় যে আগে তো মিলানো হয় যে আগে যে ম্যামোগ্রাম ছিল তার সাথে তখন যে ওখানে যে ছবিটা আবার ছিল ওই হুবহু জিনিসটা আমার এখানে আসছে চলে আসছে কিনা। চলে আসলে বুঝতে হবে যে ইয়েস আই হ্যাভ গন ফর অ্যাডুকেট এক্সেশন। এটাই। থ্যাংক ইউ। এটা কি স্যার তাহলে স্যার রিস্ট্রিক্টেড স্পেসিমেনের ম্যামোগ্রাফি আলাদাভাবে করবে? ম্যামোগ্রাফি কথাটা বলা হয়েছে এটা একটা মিসনোমার হয়ে গেছে, যেহেতু এটা এক্সরে হবে স্যার না, এক্সরে ইয়েস স্পেসিমেনের এক্সরে, কিন্তু যেহেতু আমরা এই ওয়াইড এক্সট্রাকশন করার পর এটা দিচ্ছি আমরা, এই জন্য আমরা বলি স্পেসিফিক ম্যামোগ্রাফি। দ্যাট ডাজন্ট মিন যে আমরা ওই কাটার পরে আবার রোগীকে পাঠিয়ে দিই ওই এক্সারসাইজ ঝুলছে ওখানে, তা কিন্তু না, শুধুমাত্র স্পেসিমেনটাকে পাঠিয়ে দিই আমরা এক্সরে করার জন্য, তারপর ওটাকে কম্পেয়ার করি আগের ম্যামোগ্রাফের সাথে যে আমি পুরো জিনিসটা আনতে পেরেছি। স্যার তাহলে স্যার ম্যামোগ্রাফি স্পেসিমেন যেখানে থাকবে স্যার সেখানে ফ্রোজেন সেকশন বায়োপসি ফ্যাসিলিটিস থাকতে হবে তাহলে স্যার? অবশ্যই। আমি যদি ব্রেস্ট কনজারভিং সার্জারি করি আমার তো ওগুলো পার্ট এন্ড পার্সেল অফ দ্য ব্রেস্ট কনজারভিং সার্জারি, আমার ফ্রোজেন বায়োপসি অবশ্যই থাকতে হবে। তাহলে আমি ভট করে কথা নেই বার্তানের চাকা তুলে নিয়ে আসলাম, দেখা গেল আমার মার্জিন সব পজিটিভ, তাহলে ওটা কি ব্রেস্ট কনজারভিং সার্জারি আমার হলো না তো। সো আপনি যদি করতেই চাই আই শুড হ্যাভ টু ফলো এ স্ট্যান্ডার্ড প্রোটোকল, তার মধ্যে এই কম্পোনেন্টস গুলো অবশ্যই থাকতে হবে। তাহলে ফ্রোজেন সেকশন বায়োপসি যদি করি স্যার থাকে স্যার, তাহলে কি স্যার এই
পেশেন্ট ম্যামোগ্রাফি দরকার আছে স্যার নাকি স্যার দুটাই করতে হবে? অবশ্যই দরকার আছে। স্প্যানোগ্রাফি করে আমি বুঝবো যে আমি কত আমার পরিদৃষ্ট আমি আনলাম কিনা। আর প্রেজেন্টেশন বায়োর মধ্যে আবার কথা আছে কেন, আমি যখন স্পেসিমেন্ট আমরা নিয়ে আসি তখন আমরা কালার করি, ইঙ্ক দিয়ে কালার করি। আমরা ইঙ্ক সার্ফেস গুলোকে আমরা দেখি যে ওগুলোর ভিতরে কোনো রকম টিউমার আছে কিনা। কেমন এটা আসলে হয়েছে কি, এই ব্রেস্ট কনজেক্ট সার্জারি বলতে গেলে পরে একটা আলাদা সেশন লাগবে। আমি আশা করি প্রফেসর আজাদ সেশন করবেন, সেখানে আমরা ডিটেলস আমরা আলোচনা করবো সুবিধা আমাদের তাহলে তাহলে আমার ওদের জিনিসটা ক্লিয়ার হবে আরো। এয়ার ফিচারের বেসের উপর আমাদের দুটো ক্লাস হবে, মানে তখন আমরা ডিটেলস এগুলো আলোচনা করবো। জি 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 প্রফেসর থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট লাস্ট স্টেশন, ইট উইল টেক 10 মিনিটস, আমাদের শেষ হয়ে যাবে। ডক্টর নুরুল আমিন ভুইয়া, প্লিজ কাম টু দ্য স্ক্রিন অ্যান্ড মডারেট ইউর স্টেশন। এটা একটা ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন স্টেশন। ডক্টর নুরুল আমিন ভুইয়া, ইয়েস প্লিজ। দেখতে পাচ্ছি, ওকে প্লিজ। Scenario is a 47-year-old female presented with pararectal bleeding for 6 months. Coloscopy revealed a ulcer proliferative lesion 10 cm from anal verge. Biopsy showed adenocarcinoma grade 2. Staging investigations were performed and it was CT2N0M0. Low anterior section with TME and covering ileostomy was done. Histopathology report is attached herewith. Next slide, sir. ইয়েস, সো এটা এখনকার মানে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আকারে বড় হচ্ছে, লেখা বেশি হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের ইন্টারপ্রিটেশনটা দরকার। হ্যাঁ বলো প্লিজ, দিস ইজ দ্য ফুল ইনভেস্টিগেশন রিপোর্ট। এখানে ফুল ইনভেস্টিগেশন রিপোর্টটা দেখা যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব সব স্টুডেন্টকে একটু ইনভেস্টিগেশন রিপোর্টটা ডিটেইলস পড়ার জন্য বা জানার জন্য। প্রথম স্লাইডটা যদি আমি দেখি তাহলে সবাই একটু দেখুক, একটু সময় দিই। একটা গ্লস ডেসক্রিপশন থাকে। উদাহরণস্বরূপ পরীক্ষা দিতে থাকলে এই ধরনের স্টেশন একটা পুরো রিপোর্টটাই দেওয়া থাকবে, এখানে আসলে পুরো রিপোর্টটা দেখানো ইজ ভেরি ডিফিকাল্ট স্ক্রিনে। কিন্তু 3 ভাগে ভাগ করেই পুরো রিপোর্টটা আনা হয়েছে। এটা হলো ফার্স্ট পোরশনটা গ্লস ডেসক্রিপশন। হ্যাঁ, আমরা সেকেন্ডটাতে যাচ্ছি। সেকেন্ডের যে কয়েকটা পয়েন্টগুলো ইন্টারপ্রেট করা, মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস ইন্টারপ্রিটেশন বিআর। জি স্যার। কোশ্চেন করতে পারে, এখানে লেখা আছে। পড়া হয়েছে কিনা? স্লাইড তো আরেকটা ছিল, মানে ওটাকে পরে দিবেন স্যার। কোনটা? এখানে কোশ্চেন যেটা আছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ম্যাক্রোস্কোপিক টিউমার পারফোরেশন? প্রথমে লেখা There is macroscopic tumor perforation is present, that is peritoneal settling cells. this is M1 disease. Then this is M1 disease. আর কেউ কিছু বলবে? পেরিটোনিয়াল সিডলিং কে বললে এটা এটা কেন আর কেউ বলবে কিনা দেখি স্যার। মোর চান্স অফ রিকারেন্স। এখানে ব্যাপারটা যেটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ম্যাক্রোস্কোপিক টিউমার পারফোরেশন, এখানে যেটা হয় সেটা হলো আমাদের যখন মেজোরেক্টাল ইন্টেগ্রিটি আমরা চিন্তা করি যে আমরা ইনটেক মেজোরেক্টাম নিব, যদি অপারেশনের সময় দেখা যায় আমাদের টিউমার পারফোরেশন হয়, তখন আমাদের যে ক্লিনিক্যাল স্টেজিং ছিল সেই স্টেজিংটা কিন্তু থাকবে না। আমাদের এখানে এই পেশেন্ট স্টেজিং ছিল T2, কিন্তু যদি দেখা গেলো যে আমার একটা অপারেশন করার সময় টিউমারটা পারফোরেশন হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এটা T2 থাকবে না, এটা আমাদের রেকর্ড রাখতে হবে এবং সেটা হয়ে যাবে T4। এটাই হলো ইম্পর্টেন্স। যখন একটা T4 হয় তখন এটা লোকাল রিকারেন্স বা ওভারঅল সার্ভাইভাল সবকিছুই এফেক্ট করে। এটা একটা ইম্পর্টেন্স যে ম্যাক্রোস্কোপিক টিউমার পারফোরেশন, আমাদের পারাপটিভ টিউমার পারফোরেশন হলে কিন্তু আমাদের টি স্টেজটা চেঞ্জ হয়ে যায়। সেকেন্ড কোশ্চেন হলো হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ টিউমার লোকেটেড 1 সেন্টিমিটার প্রক্সিমাল টু ডিস্টাল রিসেক্টেড মার্জিন? তো আনসার করবে এইটা, এই পার্টটা লেখা যেটা আছে। পজিটিভ মার্জিন tumor is situated about 1 centimeter proximal to distal resected end. Margin is positive. Distal appearance. What do you think? Is this margin adequate?
No. Sir, 1 centimeter distal At least clearance 1 centimeter. adequate, sir. Sir, 1 centimeter adequate, sir. Distal margin for low entry resection. কেউ কিছু বলবে আর? Sir, 2 centimeter হওয়া উচিত। 1 সেন্টিমিটার ঠিক আছে, 1 সেন্টিমিটার এডুকুয়েট। আমরা যদি এর চেয়ে আরো বেশি নিতে পারি সেটা প্রেফারেবল, কিন্তু লোয়ার রেকটামের ক্ষেত্রে যদি ডিস্টাল আমরা 1 সেন্টিমিটার রাখতে পারি দ্যাট ইজ এডুকুয়েট। এখন এই রিলেশনে আমি আরো দুটো প্রশ্ন করতে পারি যে আমরা আসলে কখন টিএমই করি বা কখন টিএমই করি না। একটা লিশন যদি আমাদের আপার রেকটাম হয় তাহলে আমরা সাধারণত কি করি, আর মিডল রেকটাম হলে বা লোয়ার রেকটাম হলে জাংশনে যদি টিউমার হয় তাহলে আমাদের মানে ইয়েটা কি, মানে অ্যাপ্রোচটা কি করি আমরা, কেউ বলতে পারবে? স্যার যদি আপার রেকটামে হয়েছে তাহলে আমরা টিউমার স্পেসিফিক টিএমই করি স্যার। আর যদি স্যার মিডল বা লোয়ার রেকটাম হইতো তাহলে স্যার আমরা টোটাল মেজোরেক্টাল এক্সিশন টিএমই করি। হ্যাঁ ঠিক আছে, ও ঠিকই বলেছে। যদি আপার রেকটাম এবং রেক্টোসিগমা জাংশনে আমাদের কোনো লিশন থাকে তাহলে আমাদের কিন্তু টিএমই করার প্রয়োজন নেই। আমরা লোয়ার মার্জিন থেকে আমরা 5 সেন্টিমিটার ডিস্টাল রিসেকশন মার্জিন নিলেই হবে, সেটাকে বলা হয় টিএসএমই, টিউমার স্পেসিফিক মেজোরেক্টাল এক্সিশন। আর যদি লিশন আমাদের মিড এবং লোয়ার রেকটামে থাকে তাহলে আমাদের টোটাল মেজোরেক্টাল এক্সিশনই করতে হবে। Next question, what is mesorectal integrity? How does it affect the surgical outcome in rectal carcinoma? একটু বলবে? টিউমার যদি লেস দেন 1 মিলিমিটারের মধ্যে থাকে তাহলে থ্রেটেন্ড। না, mesorectal integrity এখানে আমরা থ্রেটেন বা ইনভোল্ভ মেজোরেক্টাম বলি না, আমরা মেজোরেক্টাল ইন্টিগ্রিটি জিনিসটা কি? স্যার মেজোরেক্টাল ইন্টিগ্রিটি স্যার এখানে যে আমরা হোলি প্লেনে যাই থাকি স্যার, তাহলে মেজোরেক্টামে কোনো ধরনের ব্রিচ হয় নাই, পুরো মেজোরেক্টামটা ইনট্যাক্ট, নো ব্রিচ ইন দা মেজোরেক্টাম। হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে যে ম্যাক্রোস্কোপিক ইনট্যাক্টনেস অফ দা মেজোরেক্টাম, এটা কি? পড়ো টোটালটা পড়লে বুঝতে পারবে এটা মানে আমাদের লাস্ট যে লাইনটা ম্যাক্রোস্কোপিক ইনট্যাক্টনেস অফ দা মেজোরেক্টাম, এখানে লেখা আছে কমপ্লিট intact mesorectum with only minor irregularities, no defects deeper than 5 millimeter, no coning toward the distal margin of the resected specimen, and smooth CRM on transverse section. এদের বলছে আমাদের মেজোরেক্টামটা ইনটেক্ট আছে। যদি আমাদের মেজোরেক্টাম যদি কমপ্লিট থাকে আফটার অপারেশন তাহলে সেটা আমরা বলি মেজোরেক্টাল ইন্টিগ্রিটি, মানে মেজোরেক্টালটা কমপ্লিট। হাউ ডাজ ইট এফেক্ট দ্য সার্জিক্যাল আউটকাম ইন রেক্টাল কার্সিনোমা? সেটা একই, যে আমাদের যদি মেজোরেক্টাল ব্রিচ হয়, আমাদের মেজরটা কমপ্লিট না হয় বা নিয়ারলি কমপ্লিট বা ইনকমপ্লিট হয় তাহলে আমাদের লোকাল রিটার্নসের রেট বেড়ে যায় এবং এর সাথে ওভারঅল সার্ভাইভালের এফেক্ট পড়ে। জন্য আমাদের কমপ্লিট মেজরেক্টাল এক্সেশন করা উচিত, যদি না পারে তাহলে অন্তত অ্যাটলিস্ট নিয়ারলি কমপ্লিট আমাদের টিএমই করা উচিত। ইয়েস, মানে আমি একটু কোশ্চেন অ্যাড করতে পারি ভাইয়া, যে একটা টোটাল মেজরেক্টাল এক্সিশন হলে এখানে ম্যাক্রোস্কোপিক্যালি কিভাবে দেখে বোঝা যায়? এনিওয়ান স্যার স্যার যদি স্যার কোনো ব্রিচ না থাকে, এটা স্যার ফ্যাট দিয়ে বোঝা যাবে স্যার। কোনো দিক দিয়ে যদি স্যার ফ্যাট দেখা যায়, ফ্যাট দেখা গেলে স্যার তাহলে বোঝা যাবে যে এটা ইনট্যাক্টনেস নাই স্যার। এটা শাইনি ফ্যাট। একটা গ্লিসেনিং টিস্যু, লেয়ার অফ টিস্যু থাকে, গ্লিসেনিং লেয়ার অফ দ্য মেজরেক্টাম দ্যাট রিপ্রেজেন্টস ফাসা প্রপার অফ দ্য রেক্টাম। এটা যদি ইনট্যাক্ট থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের এটা কমপ্লিট টিএমই স্পেসিমেন। এটা লেখা আছে গ্লিসেনিং লেয়ার অফ টিস্যু ওভার দ্য মেজরেক্টাম। এই রিলেশনে আমি, আচ্ছা স্যার কোশ্চেনটা দিয়েছেন পরে, যে হাউ টিএম স্পেসিমেন আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু মেজরেক্টাল ইন্টিগ্রিটি। অ্যাকর্ডিং টু মেজরেক্টাল ইন্টিগ্রিটি টিএম স্পেসিমেনগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, কে বলবে? গুড, মডারেট আর কমপ্লিট টিএম স্পেসিমেন আর ইনকমপ্লিট টিএম স্পেসিমেন। এই টিএম স্পেসিমেনকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কমপ্লিট আমরা যেটা বললাম, একটা গ্লিসেনিক লেয়ার অফ টিস্যু থাকবে ওভার দ্য মেজরেক্টাম এবং উইদাউট এনি নোটিসেবল ডিফেক্ট থাকবে, এটা হলো আমরা বলি কমপ্লিট টিএম স্পেসিমেন। আর নিয়ারলি কমপ্লিটটা কি রকম, কেউ বলতে পারবে?
নিয়ারলি কমপ্লিট আমাদের মাইনর ইরেগুলারিটি থাকবে, বাট ইট ইজ নিয়ারলি ইনট্যাক্ট থাকবে মেজোরেক্টামটা। এখানে দেয়ার মে বি সাম সারফেস ইরেগুলারিটিস, বাট এই ইরেগুলারিটিসটা কখনো মাস্কুলাস প্রোপ্রায়া পর্যন্ত ডিপ পর্যন্ত ব্রিজ করবে না। সারফেসে কিছু ইরেগুলারিটি থাকবে, বাট ইট ইজ অনলি সুপারফিশিয়াল। আর যেটা আমরা ইনকমপ্লিট বলতে সেখানে আমাদের মাল্টিপল লার্জ ডিফেক্ট থাকবে, মাল্টিপল জায়গায় লস অফ মেজোরেক্টাল ফ্যাট থাকবে, এবং the defect will be deep up to musculus propria. This is very important in terms of recurrence. Specimen. তাহলে যেটা আমাদের ইনকমপ্লিট সেখানে আমাদের মাল্টিপল লেয়ার ব্রিজ থাকবে, মেজোরেক্টাল ফাসা ভায়োলেশন থাকবে, এবং এই যে ডেপথটা ডিফেক্ট সেটা আমাদের মাস্কুলাস প্রোপ্রিয়া এক্সপোজ থাকবে। ওকে, এই পেজটা রিপোর্টে আরেকটা পোরশন দেওয়া আছে এখানে, histologic type, histologic grade, microscopic description, microscopic extension, resection margin, nearer to growth, distal to growth, এবং CRM, lymphovascular invasion, perineural invasion, tumor necrosis, inflammatory response. সবগুলোকে ইন্টারপ্রেট করতে হবে। এখানে যেটা ফার্স্ট কোশ্চেন আসছে, হোয়াট moderately differentiated indicates in terms of tumor grading and what is the clinical implications of grade 2 adenocarcinoma? কি বলবে? Voluntarily anyone? আমরা সবাই জানি আমাদের ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন প্যাথোলজিক্যালি ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড, তো গ্রেড আছে। মডারেটলি ডিফারেন্সিয়েটেড দ্বারা আমরা কি বুঝি? 50%, more than 50% to 75 poorly looks like the differentiated. normal cell. More than 50%. আচ্ছা, এটা মোর দেন 50% নরমাল সেল, এটা দিয়ে মানে কি বোঝা যায়? যে মানে নরমাল সেলের মতো দেখতে, অরিজিনাল সেলের সাথে সিমিলারিটি আছে স্যার। হ্যাঁ, সিমিলারিটি আছে। সেলগুলা বা টিউমার সেলগুলা নরমাল সেলের সাথে আমাদের কিছু ফাংশন এবং আর্কিটেকচার সব রিসেম্বল আছে, এবং এটা লেস দেন 50% অ্যানাফিলাক্টিক সেলের পরিমাণ যদি আমরা চিন্তা করি, ওখানে স্পেসিফিক্যালি এটা লেস দেন 50%, আর মোর দেন 50% কিন্তু আমাদের নরমাল সেল থাকে। এটা হলো মডারেটলি ডিফারেন্সিয়েটেড, এবং এটা আমরা গ্রেড 2 হিসেবে বলি। তাহলে এটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি? ওয়েল ডিফারেন্সিয়েটেড ভালো, কোনটা প্রগনোসিস খারাপ? স্যার গ্রেড 1 হচ্ছে প্রগনোসিস ভালো, গ্রেড 2 হচ্ছে 1 এর থেকে খারাপ, আর 3 হচ্ছে আরো খারাপ। এটা আমার পরবর্তীতে ডিসিশন নেওয়ার সময়, নিউ অ্যাডজুভেন্ট বা অ্যাডজুভেন্ট ডিসিশন নেওয়ার সময় এটা হেল্প করবে আমাকে। এক্স্যাক্টলি। তাহলে আমাদের গ্রেড 2 বা মডারেটলি ডিফারেন্সিয়েটেড অ্যাডেনোকার্সিনোমা দেখা যায় এটার অ্যাগ্রেসিভ নামটা ইন্টারমিডিয়েট লেভেলের, ওয়েল ডিফারেন্সিয়েটেড চেয়ে খারাপ, কিন্তু পুরলি ডিফারেন্সিয়েটেড চেয়ে একটু ভালো। তাহলে ইন্টারমিডিয়েট লেভেল অফ অ্যাগ্রেসিভনেস। বুঝা গেছে সবাই? কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে আমরা চারটা ভাগে যেটা ভাগ করছি, লেস দেন 25% যদি হয় ডিফারেন্সিয়েটেড, আর 25 to 50% আমরা বলি মডারেটলি ডিফারেন্সিয়েটেড, মোর দেন 50 to 75% যদি আমাদের অ্যানাফিলাক্টিক সেল থাকে আমরা বলি পুরলি ডিফারেন্সিয়েটেড, আর মোর দেন 75% যদি আমাদের অ্যানাফিলাক্টিক সেল থাকে আমরা বলি আনডিফারেন্সিয়েটেড। ক্লিয়ার কিনা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হোয়াট ডাজ মিন বাই ডিফারেন্সিয়েশন অফ এ সেল ম্যালিগন্যান্ট নিউক্লিয়াস? ডিফারেন্সিয়েশন মানে কি স্যার, একটু যদি এক্সপ্লেইন করেন স্যার। আর্কিটেকচারাল ডিফারেন্স কতটুকু? Differentiation means attainment of maturity. Attainment of maturity. আমরা যখন স্যার পোরলি ডিফারেন্সিয়েশন বলি, দ্যাট মিন্স হোয়াট স্যার? অ্যাকচুয়ালি ইট লুকস লাইক ইটস প্রিমিটিভ সেল অর সামথিং স্যার, মানে কিভাবে আমরা এটা পোরলি ডিফারেন্সিয়েটেড যেটা বলি, আমাদের নরমাল যে সেল ছিল বা সেল আছে সেটার সাথে আর্কিটেকচারাল কোনো রিজেম্বলেন্স তেমন একটা নাই, হ্যাঁ, এবং সিমিলারিটি খুবই কম। টিউমার সেলগুলো টোটালি ডিফারেন্ট, এবং নরমাল সেলের আর্কিটেকচার এবং নরমাল সেলের ফাংশনের সাথে তেমন একটা রিজেম্বলেন্স নাই। যদি আমরা বলি পোরলি ডিফারেন্সিয়েটেড, মানে নরমাল সেলের সাথে তেমন একটা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। অ্যানাপ্লাস্টিক। ওকে, প্রসিড করো। ক্লিয়ার। Undefined set and CRM, why it is important? When MRF is between যদি 1 and 2 মেজোরেক্টাল millimeter, ফাসার then 1 CRM is মিলিমিটারের regarded মধ্যে as যদি স্যার threatened. থাকে স্যার, না, লিমিট 1 থাকে। মিলিমিটারের মধ্যে না, 1 মিলিমিটারের মধ্যে থাকলে 92 পজিটিভ সিআরএম। millimeter। এটা 1 মিলিমিটারের চেয়ে বেশি ডিসটেন্সে থাকবে, কিন্তু 5 মিলিমিটারের মধ্যে, তাহলে স্যার এটা থ্রেটেন্ড সিআরএম স্যার।
আর কে বলবে কিছু? 1 to 2 millimeter. Sir, 1 to 2 millimeter. Threatened CRM আর ইনভলভ CRM আমরা একইভাবে ডিফাইন করি। থ্রেটেন্ড আর ইনভলভ CRM হলো যদি এটা উইদিন 1 মিলিমিটার অফ মার্জিনে যদি আমাদের থাকে তাহলে আমরা বলি যেটা থ্রেটেন্ড আর ইনভলভ CRM উইদিন 1 মিলিমিটার। রিসেপ্টর মার্জিনের চেয়ে যদি আমাদের সার্কুলেশন মার্জিনে যদি টিউমারটা আমাদের উইদিন 1 মিলিমিটার থাকে, দ্যাট ইজ থ্রেটেন্ড অর ইনভলভ CRM উইদিন 1 মিলিমিটার। 1 মিলিমিটার বেশি হলে আমরা তখন আর থ্রেট করি না, আমরা বলি CRM ফ্রি, নট ইনভলভ। কিন্তু উইদিন 1 মিলিমিটার যদি থাকে আমরা বলি থ্রেটেন্ড অর ইনভলভ CRM। ইম্পর্টেন্স কি? রিকারেন্স হবে ফর ডিসিশন অফ ক্লিয়ার মার্জিন ফর, এটা দেখা যাচ্ছে এটা স্ট্রং প্রেডিক্টর ফর লোকাল রিকারেন্স এবং যদি সিআরএম পজিটিভ হয় তাহলে আমাদের কনসিডার করতে হবে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি বা কেমোথেরাপি কনসিডার করতে হবে ডিপেন্ডিং অন whether patient received any previous treatment করে আমাদের অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা রেডিওথেরাপি আমাদের কনসিডার করতে হবে। এছাড়া আমাদের পেশেন্টকে একটু ক্লোজ সার্ভেলেন্স রাখতে হবে, ক্লোজ সার্ভেলেন্সে রাখতে হবে ইমেজিং করে যে লোকাল রিকারেন্স বা সিস্টেমিক কোনো রিকারেন্স হচ্ছে। এই জন্য থ্রেটেন্ড সিআরএম এবং স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট এটা একটা প্রগনোস্টিক ফ্যাক্টর ফর কার্সিনোমা কোলোরেক্টাল ক্যান্সার। The next question. What is LVI and PNI? Why it is important to identify LVI and PNI in colorectal cancers? A report যেমন LVI not identified, PNI not identified. তাহলে LVI PNI আমরা কি বুঝি? The lymphovascular invasion, perineural invasion. Lymphovascular invasion মানে কি? মানে ভেসেলের গায়ে যে লিম্ফ নোড গুলো আছে, লিম্ফেটিক চ্যানেল গুলো আছে, সেগুলো যদি ইনভলভ হয় তখন লিম্ফোভাস্কুলার। আর পেরিনিউরালটা হচ্ছে নার্ভের যেই এই সারাউন্ডিংস এ যেই লিম্ফেটিক চ্যানেল আছে ওগুলো ইনভলভ হচ্ছে কিনা। নিউরাল লিম্ফেটিক আসবে না, লিম্ফোভাস্কুলার ইনভেশন ঠিক আছে। এটা তাহলে মার্কার ফর পসিবল লিম্ফ নোড ইনভলভমেন্ট। হ্যাঁ, লিম্ফোভাস্কুলার ইনভেশন ক্যান্সার সেলটা পাই অ্যারাউন্ড লিম্ফেটিক চ্যানেলস। when cancer cells are found identified around lymphatic channels তখন আমরা বলি যে lymphovascular invasion. That means these cancer cells are in the way to involve regional lymph nodes in the transit. তারা lymph node এর যাওয়ার যে ট্রানজিটের মধ্যে আছে এবং সেটা the marker of possible lymph node involvement. এটা হলো আমরা lymphovascular invasion বলি। আর PNI হলো ক্যান্সার সেলটা it is identified around the নার্ভ স্পেস, নার্ভের চারদিকে যখন স্পেস যদি ক্যান্সার সেলটা পাওয়া যায় সেটাকে আমরা পিএ। এগুলো ইম্পর্টেন্স কি আমাদের এই যে কোলোরেক্টাল ক্যান্সার প্রগনোসিস, এগুলো কি ইম্পর্টেন্স আসলে? এলভিআই আমরা আগে বললাম যে ইন দ্য ট্রানজিট টু রিজিওনাল লিম্ফ নোডস, এন্ড পিএনআই হলো যদি একটা নার্ভের যে সারাউন্ডিং স্পেস, এই স্পেসে যদি ক্যান্সার সেলটা আইডেন্টিফাই করা যায় তখন আমরা বলি পিএনআই, পেরিনিউরাল ইনভেশন আইডেন্টিফাইড অর নট আইডেন্টিফাইড। তাহলে এটা কেন ইম্পর্টেন্সটা কি? স্যার এগুলো হচ্ছে স্যার অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়ার জন্য ইম্পর্টেন্ট স্যার। যদি মানে আর্লি রেক্টাল ক্যান্সার হয়, T1 T2 লেশন বাট লিম্ফোভাস্কুলার ইনফেকশন বা পিএনআই যদি পজিটিভ থাকে স্যার, তাহলে এটাকে ইন্ডিপেন্ডেন্ট মার্কার হিসেবে কাজ করে ফর লোকাল রিকারেন্স স্যার, তখন আমাকে অ্যাডজুভেন্ট থেরাপি লাগবে। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই বলছি। যদি আমাদের এলভিআই বা পিএনআই পজিটিভ থাকে তাহলে আমাদের ধরে তুমি এটা প্রগনোসিসটা ব্যাড। হ্যাঁ, এটা ইন দ্য শর্ট টার্ম বা লং টার্ম আমরা যাই বলি আমাদের লোকাল রিকারেন্স এবং ওভারঅল রিকারেন্স, দুটি সার্ভাইভাল ওভার সার্ভাইভাল সবগুলো কিন্তু এলভিআই পিএনআই জন্য এফেক্ট করে এবং এটা এলভিআই চেয়ে পিএনআই বরং আরো স্ট্রং প্রেডিক্টর ফর লোকাল রিকারেন্স এন্ড সিস্টেমিক রিকারেন্স। জন্য যখন আমাদের এলভিআই পিএনআই আইডেন্টিফাই করবো আমরা রিপোর্টে, আমাদের অ্যাডজুভেন্ট থেরাপির জন্য এটা একটা হাই রিস্ক ফিচার হিসেবে কাউন্ট করতে হবে এবং আমাদের অ্যাডজুভেন্ট থেরাপি কনসিডার করতে হবে এবং এসব পেশেন্টও আমাদের সেম ক্লোজ মনিটরিং রাখতে হবে, ক্লোজ সার্ভেলেন্সে রাখতে হবে। What is the implications of tumor necrosis in prognosis of rectal cancer? এই পেশেন্টে যেমন টিউমার নেক্রোসিস প্রেজেন্ট, এখানে 3+ বলতো, এর ইমপ্লিকেশনটা কি? এনি স্টুডেন্ট, এটা কিন্তু প্রত্যেকটা রিপোর্টে থাকে, এই মানে টিউমার নেক্রোসিস, ইনফ্লামেটরি রেসপন্স এগুলো রিপোর্টে থাকবে, আমাদেরকে ইন্টারপ্রেট করতে হবে তো এটা কি মিন করেছে প্যাথোলজিস্ট। ট্রান্সলুমিনাল স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। টিউমার নেক্রোসিস অথবা সেল ডেথ উইদিন দ্য টিউমার, টিউমারের মধ্যে সেলুলার ডেথ, যেগুলো আইডেন্টিফাই করলো টিউমারের মধ্যে সেল ডেথ প্রেজেন্ট, এটাকে বলে টিউমার নেক্রোসিস 3+। এটা ইন্ডিকেশন
এটা আসলে এটার ইমপ্লিকেশন হলো ইট indicates the high tumor grade and aggressive behavior of the tumor. It indicates tumor grade is high and the tumor is aggressive. এই টিউমার নেক্রোসিস আমার তাই বোঝা যায়, এবং এটা বোঝা যাচ্ছে টিউমারটা ইজ র্যাপিডলি গ্রোয়িং টিউমার, দ্যাটস ওয়াই দেয়ার আর সাম সেল ডেথ। এসব পেশেন্টের ক্ষেত্রে আমাদের সেম অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টের জন্য আমাদের চিন্তা করতে হবে যে এসব পেশেন্ট যেহেতু টিউমার নেক্রোসিস প্রেজেন্ট, আমাদের অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টটা মাথায় রাখতে হবে। আমাদের স্লাইডে 8টা অংশ আছে লিম্ফ নোড। টোটাল নাম্বার অফ লিম্ফ নোড এক্সামিনড 13, number of lymph node with tumor metastasis 0. The question is, what is lymph node ratio LNR? What is its significance when lymphadenectomy is considered adequate? Anyone? What is lymph node ratio LNR? Tumor showed metastasis and tumor examined or harvested. This is ratio, and this is significance for post-operative adjuvant therapy, and lymphadenectomy is considered adequate in rectal cancer 12 or more lymph node. ঠিক আছে, আমরা লিম্ফ নোড রেশিও কোনটা বলি? এখানে যেমন রিপোর্টে লেখা আছে টোটাল নাম্বার অফ লিম্ফ নোড এক্সামিন 13 এবং নাম্বার অফ লিম্ফ নোড উইথ টিউমার মেটাস্টাসিস 0। তো লিম্ফ নোড রেশিওটা হলো এখানে যে কয়টা লিম্ফ নোড পজিটিভ আছে, আমি যে কয়টা লিম্ফ নোড বের করছি তার মধ্যে পজিটিভ কয়টা আছে সেটা। LNR-টা হলো 0/13. That means is the ratio of metastatic lymph node and total harvested lymph node. The significance কি? LNR যদি বেশি হয় তাহলে প্রগনোসিস কেমন, আর LNR কম হলে আমাদের প্রগনোসিস কেমন, কোনটা ভালো? রেশিও বেশি হওয়া মানে স্যার এটা কম হলে ভালো, কম হলে ভালো। তাহলে আমাদের যদি বেশি হয় তাহলে আমাদের বোঝা গেছে, তাই তো? এই পেশেন্টের যেমন 0/13, এখানে 13টা লিম্ফ নোড হারভেস্ট করা হয়েছে কিন্তু কোনো লিম্ফ নোডই মেটাস্টাসিস ছিল না। তাহলে LNR হলো 0/13, এটা কিন্তু বেটার প্রগনোসিস। তাহলে এই ক্ষেত্রে স্টুডেন্টদের একটা কোশ্চেন করা যায়, যদি লিম্ফ নোড হারভেস্টেড হতো 13 না হয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, 13টার মধ্যে স্যার কয়টা লিম্ফ নোড হলে আমরা মানে ব্যাড প্রগনোসিস বলবো স্যার পজিটিভ আসে? সেটা আমাদের ডিপেন্ড করে। এখন 13টার মধ্যে যদি দেখি যে আমি 6টাই পেলাম, তাহলে আমার রেশিও দেখা যাবে যে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর 13টার মধ্যে যেহেতু আমি একটা পাই, তাহলে আমার কিন্তু রেশিও কম থাকে। যত আমাদের মেটাস্টাসিস লিম্ফ নোড কম থাকবে তত আমাদের প্রগনোসিসটা ভালো। স্যার রেশিওটার কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে স্যার, মানে কত পার্সেন্ট বা এরকম? পার্সেন্ট আমাদের যেমন এটা 0/13, এটা প্রগনোসিস ভালো, যে কোনো লিম্ফ নোডই মেটাস্টাসিস নাই। দাদা আমি এখান থেকে না আমি আবার তুমি বাবা প্যান পড়া লাগবে না এইভাবে দাও, আরে তুমি দাও না।